এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। তিতির তবুও কোনো কথার জবাব দিল না। লাবিবা একটা চকলেট খুলে মুখে পুড়ে দিয়ে বলল, বাহ, চকলেটগুলো খেতে তো অনেক সুস্বাদু। মা, আমাকে কটা চকলেট দিবেন আমার ছেলের জন্য? তিতিরের কথা শুনে কামরান সাহেব ঠিক করলেন ওকে আর কিছু বলবেন না। এমন মানসিক রোগীকে কিছু বলাও ঠিক না, যা করছে করুক বলে উঠতেই হঠাৎ মাহাদের উপর সন্দেহ জাগলো। মাহাদ এসব করতে বলেনি তো। তিতিরের এসব পাগলামি দেখে ওকে যদি কিছু বলি, তাহলে মাহাদের এখন যা রাগ, তাতেও এক মুহূর্তের জন্য এ বাসাতে থাকবে না, ছেলে আর স্ত্রীকে নিয়ে চলে যাবে। জোরে একটা নিঃশ্বাস ফেলে কামরান সাহেব তার স্ত্রীকে বললেন, লাবিবা, তোমার ছোট ছেলে কার মতো হয়েছে, আমার না তোমার মতো? তার স্বামী যে এমন সিচুয়েশনে এসব কথা কেন বলছে তা ভেবে পেল না লাবিবা। তবু স্বামীর কথার প্রেক্ষাপটে বলে ফেললেন, মাহাদের কথা বলছেন তো? ও তো আপনার আম্মাজানের মতোই হয়েছে। আম্মাজানের মতো হয়েছে মানে? কথাটা বলেই কামরান সাহেব নিজ স্ত্রীর দিকে চাইলেন। লাবিবা, আমি কি এখন জোক শোনাচ্ছি? তুমি এমন কথা কিভাবে বললে? স্বামীর অমন রাগান্বিত লুক দেখে লাবিবার চকলেট খাওয়া বন্ধ করে থ মেরে রইল। বাড়তি কথা বলার আর সাহস দেখালেন না, একদম চুপ মেরে গেলেন। কিন্তু কামরান সাহেব ছেলেকে নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছেন। মাহাদ, আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমাকে না। তাই তোর মস্তিষ্কে কি কি চলে সেটা আমি সহজেই ধরে ফেলি। ভাবছিস তিতিরকে কাজে লাগিয়ে এই বাসা থেকে চলে যেতে যাচ্ছিস? না, সেটা আমি হতে দেব না। তুই চলিস পাতায় পাতায়, আর তোর এই বাপ চলে সে পাতার শিরায় শিরায়। কথাগুলো মনে মনেই বললেন তিনি, কিন্তু স্ত্রীর কাছে সেটা প্রকাশ না করে বরং মাহাদের উপর রাগ করেই রুম ত্যাগ করলেন। শ্বশুরমশাই চলে যেতেই তিতির সব চকলেট নিজের ওড়নাতে কুড়িয়ে নিয়ে বলল, এগুলো আমার ছেলের জন্য, আপনি এখান থেকে আর একটাও খাবেন না। তিতিরের এমন বদলে যাওয়া দেখে লাবিবা খুবই কষ্ট পেলেন। আগে তিতি কোনোদিনও এমন ব্যবহার করতো না, তবুও তাকে সইতে পারতাম না। আর এখন এমন ব্যবহারেও তাকে সইতে হচ্ছে। আল্লাহর এমন শাস্তি দিয়ে কতবার বোঝাবেন? লাবিবা তিতিরের মাথায় হাত ছোঁয়াতেই তিতির হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। তারপর উচ্চস্বরে সাদকে ডাকতে লাগলো। কিছু সময় পর সাদ রুমে আসলে তিতির সব চকলেটগুলো ছেলেকে দিল। সাদও সেগুলো নিয়ে রুম থেকে বের হলো। লাবিবা আর বসে থাকতে পারলেন না, তিনি জানেন সাদ কোথায় যাচ্ছে। তাই দ্রুত তিনি সাদের পিছু নিলেন। সাদ চকলেটগুলো নিয়ে প্রথমে নিধিদের রুমে গেল, দেখল নিধি পড়ছে। বড় মাকে সালাম দিয়ে তাদের দু বোনকে চকলেট দিতেই ফিহা ফেলে দিয়ে বলল, তুই আমার সাথে একদমই কথা বলবি না। সিহাবের সাথে মিলা লাগাইছিস, ও কয়দিন থাকবে, তারপর তোর মজা দেখাবো। ফিহার এমন আচরণে নিসা কিছুই বলল না, কিন্তু নিসা জানতো না দরজার আড়ালে তার শাশুড়ি দাঁড়িয়ে আছে। লাবিবার সাথে সাথে দরজার পাশ কাটিয়ে রুমে ঢুকে বলল, ওই কি করবে ওকে? তোর বাবাও তো কত কি নিয়ে আসে, তবুও তুই ওরে দিতে যাস? ও নিজে চকলেট না খেয়ে তোকে দিতে আসছে, আর ওকে তুই শাসাস? তোর সাহস তো কম না? নিসা ভয় পেয়ে গেছে লাবিবাকে দেখে। ও উঠেই আমতামতা করে বলল, মা, ফিহা ছোট, ওর কথা কিছু মনে করবেন না। ও ছোট, কিন্তু ওর কথাগুলো অনেক বড়। যে ছোট বয়সে এত কিছু বলে, না জানি বড় হয়ে কি করবে। আরও এতগুলো কথা বলল। তুমি কি তাকে একবারও শাসন করেছো? যাকে তুমি দিন রাত পাগল বলে বলে বাসায় মাথায় তোলো, সেই পাগলই তার ছেলেকে উত্তম শিক্ষা দিয়েছে যে সবার সাথে কিভাবে মিলে মিশে থাকতে হয়। তারপর লাবিবা ফিহাকে দিয়ে চকলেটগুলো কুড়িয়ে নিল। এর মাঝে নিসা আর একটা কথাও বলার সুযোগ পায়নি। তার আগে সাদকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল লাবিবা। রান্নাঘরে তিতির ঢুকে ফ্রিজ থেকে কোরাল মাছ বের করে কিউব করে কেটে নিতে কুসুম এসে ভয়ে বলল, ভাবি, কি করছেন? তিতির নিজেও জানে কুসুম তাকে ভয় পায়, তাই ওকে ভয় দেখানোর জন্য বলল,
মানুষ জবাই দিব চিন্তা করছি, কারে জবাই দিব। এমন কথা শুনে কুসুম আর রান্নাঘরে থাকতে পারল না। দৌড়ে বাতাসির রুমে গিয়ে স্লিপ কেটে হুড়মুড় করে ফ্লোরে পড়ে যেতেই বাতাসি চিৎকার দিয়ে বলল, ভাঙ মোর ঘরের মাজাটা ভাঙ। ও মন হাতির মতো শরীর লইয়া মাইজাতে পইরে আয়ের মাজা থাকে, ভাঙবো না গৌরা হইব। থন আপনার মেজের বাহাদুরি। আপনি জানেন ভাবি চাকু দিয়া কারে যেন জবাই দেওয়ার জন্য খেপে আছে। কুসুম তাড়াহুড়ো করে ফ্লোর থেকে উঠতে উঠতেই কথাগুলো বলল। কি কি কস? হাসা কইতাছস? তাইলে তো তোরে চাকরির তলে ফেলুম। বলে বাতাসি বিছানা থেকে উঠিয়ে বলল, পাগলটা আছে কই? কুসুম বাতাসির কথা শুনে চোখ ফাঁড় করে বলল, করেন মস্করা, রান্নাঘরে যান, তারপর ভাবি আপনার এই মস্করা ছুটাইব। এই একজনই তো আপনারা সোজা করতে পারে। তোর পাগলের কথা বাদ দে তো। বাতাসি আর কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে এলো। দেখলো তিতির কি যেন করছে। বাতাসি কাছে গিয়ে বলল, আম্মা কি করেন? তিতির বাতাসির দিকে না ফিরিয়ে বলল, কোরাল মাছের পপকর্ন ভাজি। ধুর, কি সাইপাস বলিস? মাছের আবার পপকর্ন হয় নাকি? মানুষের নাম আবার কাউয়াতাসি হয় নাকি? বাতাসি মুখটা মলিন করে বলল, আরে আবার কওয়াতিস কি কস? নাম যখন রাখছস তয় আয়ের একখান গরু দিয়ে আঁকাকি দিস, তাইলে লেটা চুইকে যাইব। বাতাসির কথা শুনে তিতির চাকু ঘুরাতেই বাতাসির গলা শুকিয়ে এলো। বাতাসির অমন ক্যাবলাকান্ত চেহারা দেখে তিতির ফিক করে হেসে বলল, গরু দিব কেন, আপনার জন্য একটা বকরির ব্যবস্থা করেছি, চলেন না। তিতিরের কথা শেষ না হতে রজনীর চিৎকারময় কান্নার আওয়াজ পাওয়া গেল। কুসুমও দৌড়ে রান্নাঘরে এসে তিতিরের হাতে চাকু দেখে ভয় পেয়ে থরথরিয়ে কাঁপতে কাঁপতে বলল, দাদি খুব খারাপ খবর আছে, রেজওয়ান ভাইজান নাকি হসপিটালে। তারে কারা যেন চাকু দিয়া শুধু ফুরেই গেছে, অবস্থা খুবই খারাপ, বাঁচবো বলে মনে হয় না। এমন খবর পেয়ে বাতাসি একবার তিতিরের দিকে চেয়ে দ্রুত রান্নাঘর থেকে বের হয়ে গেল। কিন্তু কুসুম আর না গিয়ে ভুতুরে দেখার মতো তিতিরের দিকে চেয়ে রইল। সামনে রাখা লাউয়ে ঘ্যাচ করে কয়েকটা একইভাবে ছুরি বসিয়ে দিল তিতির, আর মুখে শুধু একটা কথাই শোনা গেল, পাপ পাপ কেউ ছাড়ে না। কুসুম আর দাঁড়িয়ে থাকার সাহস পায়নি, সোজা রুমের ভেতর এসেই দরজাটা লাগিয়ে দিয়ে কাঁপতে থাকে। ভাবি রেজন ভাইকে এইভাবে কোপাইছে? না, এটা কখনোই সম্ভব নয়, কারণ ভাবি একেবারের জন্য বাসা থেকে বের হয়নি। তাহলে কেমনে কিভাবে সম্ভব? লাবিবা আর রজনী খবরটা শোনার সাথে সাথে হসপিটালে চলে গেল। এসে দেখে সত্যি রেজওয়ানের অবস্থা খুব খারাপ, শুধু জীবন প্রদীপটা নিভু নিভু করে জ্বলছে। রেজওয়ানের এমন অবস্থায় কামরান সাহেবের ভেতরটাই যেন নড়ে গেছে, আর বলে, বড় কোনো বিপদ আসছে, যেটা রেজওয়ানের মাধ্যমে শুধু মাত্র নমুনা দেখিয়েছি। আল্লাহ রক্ষা করো আমার বংশধরদের। তিনি নিজেও এসেছেন রেজওয়ানকে দেখতে। পায়ের অবস্থা শেষ করে ফেলেছে, জীবনে হাঁটতে পারবে কিনা সেটাও বলা মুশকিল। বাবাহীন ছেলেটাকে নিজের বুক দিয়ে আগলে রেখেছিলেন তিনি, আর আজ তার এই পরিণতি মেনে নিতে পারছে না কামরান সাহেব। চোখ দুটো ভিজে গেল তার। সব রকম চিকিৎসার ব্যবস্থা করে তিনি বাড়ি ফিরলেন। বাসায় ফেরার সাথে সাথে দুই ছেলেকে কল দিলেন, যে যেখানেই থাক না কেন দ্রুত বাসায় ফিরুক, জরুরি একটা কথা আছে। মাহাদ আর ফুয়াদেরও আসতে বেশ সময় লাগলো না। বাসার পরিস্থিতি খুব একটা ভালো নয়। তিতির আর নিসা বাদে বাসার সবাই রেজওয়ানের কাছে গেছে। গম্ভীর মুখে কামরান সাহেব সোফায় বসে আছে। কাজের লোকটা সামনের টেবিলে এক কাপ চা দিয়ে গেলেন, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। মাহাদ আর ফুয়াদও চুপচাপ করে বসে আছে। নিস্তব্ধতার মোড়ক ভেঙে কামরান সাহেবই প্রথম মুখ খুললেন। আমি যা বলছি মনোযোগ দিয়ে শোন। তোমাদের এমন কোনো বিরোধী প্রতিপক্ষ আছে যারা তোমাদের উপর ভীষণ রেগে আছে এবং এই পরিবারের ক্ষতি চায়? ফুয়াদ অনেকক্ষণ ভেবে বলল, বাবা, আমি সবার সাথে খুব ভালো সম্পর্কই রাখি। কিছু বছর আগে ঘটনা ঘটার পর থেকে খুব বেশি রিস্কের কাজ করি না। আমার তেমন কাউকে মনে পড়ছে না। কামরান সাহেব মনোযোগ দিয়ে সব কথা শুনে বলল, মাহাদ, আমি কিছু বুঝতে পারছি না। তোর কি এমন কাউকে সন্দেহ হয় যে রেজওয়ানের এমন অবস্থা করেছে?
মাহাত নিজেও হতবাক হয়ে গেছে রিজওয়ানের এমন পরিণতি দেখে। হঠাৎ মনে পড়ল সেই লোকের কথা, যে কয়েকদিন ধরে মুঠোফোনে মাহাতকে বারবার হুমকি দিয়ে চলেছে। বাবাকে বিষয়টি কি জানাবে না জানাবে না সেটা ভেবেই চলছে মাহাত। লোকটার পাওয়ার আছে বলতেই হয়, তাছাড়া এত দ্রুত এমন একটা ঘটনা ঘটিয়ে ফেললো কিভাবে? মাহাত প্রথম থেকে শেষ অবধি সব কিছু ওর বাবা আর ফুয়াদকে খুলে বলল, সাথে আরও বলল, পানি যেদিকে রেজওয়ান ছাতা ধরে সেদিকে। আমাদের শত্রুর সাথে ওর আগে থেকে বন্ধুত্ব থাকে। গিয়ে দেখেন কোনো সমস্যা হয়েছে, যার জন্য রেজওয়ানকে ওরা ওদের পথ থেকে এভাবে হটিয়েছে। ও তো কম ধন্দুরবাজ লোক না। মাহাতের কথা কামরান সাহেবের ভালো লাগলো না। হাজার হোক আপন ভাগিন আসে, ছোট থেকে নিজের ছেলেদের সাথে মানুষ হয়েছে। বাবা নেই বলে নিজ ছেলেদের থেকে ওকেই বেশি আদর দিয়ে কাছে কাছে রাখতে। এখন সে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেই মুহূর্তে এমন কথা না বললেই কি নয়। কামরান সাহেব ফোন বের করে তার ব্যক্তিগত পিএকে কল দিয়ে বলল, হালিম, একটু খোঁজ নাও তো, দক্ষিণের টেন্ডারটার এর আগে কে কে পেয়েছিল। অপর দিক থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, স্যার, পরপর 3 বার একই লোক এই টেন্ডার পেয়েছে। বকুল বিশ্বাস নামে এক উঁচুমানের বিজনেসম্যান। কামরান সাহেব কল কেটে দিয়ে সব জানাতেই মাহাদের টনক নড়ল। এবার সে ভেবেই দেখেনি বিষয়টি। সে দ্রুত কল করে একজনের কাছ থেকে বকুল বিশ্বাসের সমস্ত বিষয় খোঁজ নিল। ডাইনিং রুমে ঘণ্টা দুয়েক নানা পর্যালোচনা করে তিনজনই হয়রান হয়ে গেল, কিন্তু পেছনের ব্যক্তিটিকে খুঁজে পেল না। কামরান সাহেব দুই ছেলেকে অনুরোধ সহকারে বলল, সাবধানে থাকিস তোরা, বাকিটা আমি সামলে নেওয়ার চেষ্টা করছি। কথাগুলো বলে কামরান সাহেব উঠে গেলেন। মাহাদও নিজের রুমে এসে দেখল তিতির নেই। পুরো রুম সহ সব কিছু খুঁজে দেখল সে নেই। মাহাদ দ্রুত নিচে নেমে কুসুমকে ডাকতে লাগলো। কুসুম মাহাদের কণ্ঠ শুনে দরজা খুলে মাহাদের সামনে এসে দাঁড়ালো। কুসুমের চোখে মুখে একরাশ ভীতি দেখে মাহাদ ভ্রু কুচকে বলল, তিতির কোথায়? ভাইজান, আমি এই বাসায় আর কাজ করতাম না। আমি এখানে থাকলে বেশি দিন লাগবে না মারা যেতে। ভাবিই আমারে মেরে ফেলবো। কথাগুলো বলে ডুকরে কেঁদে উঠল কুসুম। ফালতু কথা বাদ দে, তোর এখানে কেন রাখা হয়েছে? তিতিরের বিষয়ে সবকিছু লক্ষ্য রাখার জন্য, তাই তো? সেটা পালন না করে এসব কি বলিস? আগে বল তিতির কোথায়? মাহাদের ধমক খেয়ে কুসুম বড়সড় ঢোক চিপে বলল, ভাবির ভাবসাব ভালো নয়। রুমের ভেতর দরজা লাগিয়ে দিয়া ঘন্টার পর ঘন্টা কি জানে করছে। আর ওনার যা চাহনি, মরা মানুষও জীবিত হয়ে যাইব এই চাহনি দেখা। কেমন করে যেন তাকায়, আমার খুব ভয় লাগে। কুসুমের কথায় মাহাদ অত্যন্ত বিরক্ত হয়ে বলল, তোর সব কথা পরে শুনবো, আগে বল তিতির কোথায়? এমন সময় তিতির এসে পেছন দিক থেকে মাহাদকে জড়িয়ে ধরে চুপ হয়ে রইল। মাহাদের পুরো শরীরে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। তিতিরকে সে কোনোদিনই ভয় পায়নি, কিন্তু আজ ওকে অন্যরকম লাগলো। অখুশিও না আবার খুশিও না, এমন চেহারায় ভাবেনি তিতির দাঁড়িয়ে আছে মাহাদের সামনে। কিছু সেকেন্ড আগে মাহাদকে ছেড়ে দিয়ে ওর সামনে এসে দাঁড়িয়েছে। তিতিরের পেছনে সাদও দাঁড়িয়ে আছে। সাদকে কোলে তুলে নিয়ে কুসুমকে ওখানেই রেখেই মাহাদ রুমে চলে এলো। পেছনে পেছনে তিতিরও এলো। মাহাদ ওর ব্লেজারটা খুলে সাদকে জিজ্ঞেস করলো, বাবা মাকে নিয়ে কোথায় গিয়েছিলে? আমরা তো রজনী দিদার রুমে ছিলাম বাবা। কথাগুলো বলে মায়ের দিকে তাকালো সাদ। মাহাদ আর কিছু জিজ্ঞাসা না করেই সাদকে বলল, কুসুম আন্টিকে গিয়ে বলো খাবার রেডি করতে, আমি ফ্রেশ হয়ে আসছি। সাদ চলে যেতে মাহাদ দরজা বন্ধ করে দিয়ে তিতিরের দিকে চাইল। তিতির সেই স্থিরভাবেই দাঁড়িয়ে আছে, কিন্তু কিচ্ছু বলছে না। মাহাদ ওর পাশে এসে শান্ত গলায় বলল, কিছু খেয়েছো বউ? তিতির শুধু মাথা নাড়িয়ে না বলল। মাহাদও আর কিছু না বলে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। এর ফাঁকে তিতির রুম থেকে বের হয়ে কুসুমের কাছে গেল। কাজের কিছু লোক থাকায় কুসুম এবারের মতো ভয় পাওয়া থেকে রক্ষা পেল। এদিকে মাহাদ ওয়াশরুম থেকে বের হয়ে তিতিরকে দেখতে না পেয়ে ফোনটা হাতে নিয়ে ডাক্তারের কাছে কল দিল। তিতিরের ব্যাপারে সব কিছু ডাক্তারকে খুলে বলতে ডাক্তার বলল, মা, তোমাকে আরো শক্ত হতে হবে। আমার মনে হয় তোমার স্ত্রীর কন্ডিশন আরো খারাপ হতে চলেছে। ওকে চোখে চোখে রেখো। মাহাদের চোখ দুটি উপচে পানির ধারা বয়ে গেল। কল কেটে দিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ল। আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো পথ নেই। মাহাদ দুহাত তুলে মোনাজাত ধরল, হে আল্লাহ, আমার রব, আমার স্ত্রীকে সুস্থতা দান করুন। আমার অনেক পরীক্ষা নিয়েছেন, আর কোনো আঘাত দিয়েন না। আমি আমার স্ত্রী ছাড়া অসম্পূর্ণ। আমার ছোট ছেলেটার মুখের দিকে চেয়েও
না হয় তাকে ভালো করে দিন। আমি জানি আপনি পরীক্ষা ছাড়া কোনো বান্ধবীকে মোত্তাকিদের অন্তর্ভুক্ত করবেন না। আমার সকল কষ্ট আর দুঃখকে সহনশীল করে দেন, আমিন। তিতির কোরাল মাছের ফ্রাই করে রেখেছিল, সবগুলো পুড়ে গেছে। তবুও ওইগুলোই নিয়ে রান্নাঘর থেকে বের হওয়ার সময় নান্নুর মায়ের সাথে ধাক্কা খেয়ে হাত থেকে বাটিটা পড়ে গিয়ে ভেঙে গেল। নান্নুর মায়ের দিকে চোখ পাকিয়ে আবার রান্নাঘরে চলে গেল তিতির। এমন সময় বাসায় ফিরে সবাই। রূপালী আর মৌ রেজওয়ানের কাছে রয়ে গেছে। আগের তুলনায় রেজওয়ান একটু রেসপন্স করছে, অল্পের জন্য বেঁচে গেছে, কিন্তু সারা জীবন হুইল চেয়ারেই মনে হয় কেটে যাবে তার জীবন। সবাই ফ্রেশ হয়ে এসে নিচে নেমে এসে দেখলো তিতির ফ্লোর থেকে পোড়া মাছের ফ্রাইগুলো বাটিতে তুলছে। নিসা ভ্রু কুচকে বলল, আল্লাহ জানে এই অখাদ্য খাবারগুলো কাকে খাওয়াতো। পড়ে গেছে, বেশ হয়েছে। সবাই বসে পড়েছে খাবার টেবিলে। মাহাদের আসতে লেট হলো। মাহাদ নিচে নামতে তিতির বাটি নিয়ে গিয়ে হাসি মুখে বলল, বর, আপনার জন্য মাছের পপকর্ন ভেজেছি, খাবেন? বাটিতে কালো কালো পুড়ে যাওয়া মাছের ফ্রাইগুলো দেখে মাহাদ কি বলবে ওকে সেটা ভেবেই পেল না। কামরান সাহেব সহ ফুয়াদ আর সম্রাট তিতিরের দিকে চেয়ে রইল। সবাই আবারও নিশ্চিত হলো তিতিরের মাথার সমস্যা বেশ বড় ধরনেরই হয়েছে। এত ব্যস্ততার মধ্যে দিন শেষে যে একটু শান্তিতে খাবার খাবো তারও উপায় নেই। এখানে এলেই তার নাটক দেখতে দেখতে হয়রানি হয়ে যেতে হয়। কথাগুলো বলেই রুমকি ওর প্লেটে খাবার পেরে দিল। এদিকে মাহাদ তিতিরকে বোঝানোর চেষ্টা করলো এসব খাবার খেতে নেই, খেলে পেট খারাপ হবে। কিন্তু তিতির শুনতে নারাজ। এটা মাহাদকে খেতেই হবে। তিতির কোনো দিনও এমন জেদ ধরেনি। আজ ওর এমন জেদ ধরা দেখে মাহাদের চোখে পানি চলে এলো। সবার সামনে চোখের পানি মুছে তিতিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু বলতে গিয়ে ওর গলা ধরে এলো। তবুও নিজেকে সংযত করে বলল, আমি খাচ্ছি তো, এই দেখো আমি খাচ্ছি, এবার তুমি খুশি তো? কথাগুলো বলেই ওই অখাদ্যগুলো মাহাদ নিজের মুখে পুড়ে দিয়ে মুচকে হেসে আবার বলল, বাহ, আমার বউ তো খুব মজার পপকর্ন বানাইছে। আপনার ভালো লেগেছে? বলেই তিতির ছোট বাচ্চাদের মতন হেসে উঠল। তিতিরের এমন আচরণ দেখে ফুয়াদের চোখে জল চলে এলো। ও চেয়ার ছেড়ে উঠতেই নিসা বলল, এই একদম উঠবা না, তুমিও কি ফ্লোরে পড়া ওসব নোংরা খাবার খাবে নাকি? ফুয়াদ কোনো কথা না শুনে ছোট ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, আমাকে দিবা না তিতির? ফুয়াদের এমন কথা শুনে তিতির খুশি হয়ে বাটিটা ফুয়াদের দিকে এগিয়ে দিল। ফুয়াদও সেখান থেকে একটা ফ্রাই মুখে নিয়ে মুচকে হাসি দিল। ফুয়াদের দেখা দেখি কামরান সাহেব নিজেও চেয়ার ছেড়ে উঠে এসে খাবার মুখে পুড়ে দিয়ে বলল, মা, আমি তো এত ভালো খাবার কোনোদিনও খাইনি। সম্রাটও এসে একই কাজ করলো। ওরা চারজন মিলে সব খেয়ে ফেললো। মাহাদ বাটিটা হাতে নিয়ে তিতিরের হাত ধরে খাবার টেবিলের দিকে নিয়ে গেল। তারপর ওকে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসলো। বাসার সবাই খুশি না হলেও এই চার পুরুষ খুশি মনে সব মেনে নিল। সামনে বাগদা চিংড়ির ফ্রাই করা আছে। সাদ এর মধ্যে চিংড়ির একটা খোলস খুলে মায়ের প্লেটে রেখে দিয়েছে, যাতে মাকে কষ্ট করে সেটা খুলতে না হয়। মাহাদ ছেলেকে খাবার খেতে বলে নিজেই সব কিছু রেডি করে তিতিরকে দিল খেতে। তিতির হাসি মুখে খাচ্ছে। বাতাসি কিছু বলতে গিয়েও আর কিছু বলল না। কিন্তু মাহাদকে লক্ষ্য করে কামরান সাহেব বলল, মাহাদ, তার পরিচয় পাওয়া গেছে, পার্থ রায় ছেলেটির নাম। মাহাদ ভ্রু কুচকে রইল বাবার দিকে। বাবাকে কিছু একটা ইশারা করতে কামরান সাহেব থেমে গেল। মাহাদও দ্রুত খেয়ে তিতিরকে নিয়ে রুমে গেল, সাথে সাদও চলে গেল। প্রায় 1 ঘন্টা পর মাহাদের রুমে কামরান সাহেব আর ফুয়াদ ঢুকলো। তিতির ঘুমিয়ে পড়েছে। মাহাদ এখনও তিতিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মায়ের পাশে নিজের জায়গা করে সাদও ঘুমিয়ে পড়েছে। গোলাপও সোফায় গিয়ে শুয়ে আছে। কামরান সাহেব মাহাদকে ইশারা করে বলল বেলকনিতে যেতে। মাহাদ বাবার কথা শুনে তাকে আশ্বাস দিয়ে বলল, বাবা যা বলবেন এখানে বলেন, আমি উঠে গেলে ওর ঘুম ভেঙে যাবে। ফুয়াদ দুটো চেয়ার মাহাদের সামনে এনেই বাবাকে বসতে বলে নিজেও বসে পড়ল। কামরান সাহেব বসে গম্ভীর মুখে বলল, তুই কি জানিস তোর পিছে কে লেগেছে? মাহাদ বিস্মিত হয়ে বলল, কে? পার্থ নামের একজন ইন্ডিয়ান বিজনেসম্যান। ছেলেটি বাংলাদেশের ছেলে, কিন্তু ইন্ডিয়াতে বসবাস করত। কিছু মাস হলো এ দেশে এসেছে। পৃথিবীর প্রায় 68 দেশের সাথে ওর বিজনেস চলে।
একাধিক দেশের নাগরিকত্ব রয়েছে। ইন্ডিয়ার বড় বড় নেতাদের সাথে ওর উঠা বসা। খুব ডেঞ্জারাস ছেলেটি। কেন ওর সাথে লাগতে গেছিস? আর তুই তো জানিস বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমার সমস্যার জন্য তাদের সাথে তো আর সম্পর্ক নষ্ট করবে না সরকার। তো টেন্ডার নিয়ে ওর সাথে আর ঝামেলা করতে হবে না। ওটা ছেড়ে দে। কত টাকা লাগবে আমাকে বল, সব ব্যবস্থা আমি করে দেব। বাবার এমন কথা শুনে মাহাদ ক্ষেপে গিয়ে বলল, ভয় পাচ্ছেন বাবা? ও এখন বাংলাদেশে আছে না? সে এখন এই দেশ থেকে একবার বের হয়ে দেখাক না, থাবা মেরি ওর কলিজে টেনে ছেড়ে বের করব। আমার দেশে সামরসাথী লাগে? ও জানে না একটা বাঘও অচেনা জায়গায় সে বিড়াল হয়ে চুপচাপ বসবাস করতে হয়। ছেলেকে বেশ জোরেই একটা ধমক দিল কামরান সাহেব। তিনি চড়া গলায় বললেন, সব জায়গায় রক্তের গরম দেখালে হয় না। তুই যে সব কাজে সাফল্য পাবি সেই গ্যারান্টি কি আমাকে দিতে পারবি? আমার তো ভয় এখন ফুয়াদকে নিয়ে। ওই ছেলের যা অতীত রেকর্ড, তাতে ওর হাত থেকে ছাড়া পাওয়া বেশ কঠিন। পারলে ওর সাথে কথা বলে মিটমাট করে নে। অসম্ভব। আমি কোনো অন্যায় না করে তার কাছে কেন সমঝোতা করব? আমি তো আর অবৈধ পথে কাজটা পাচ্ছি না, তাহলে কেন তাকে কল করে আমার পথ থেকে সরে দাঁড়াবো? আমার দ্বারা এসব কাজ করা সম্ভব নয়। তিথিরকে আজ বড্ড মিস করছি। ও ভালো থাকলে কখনোই তোকে এসব কাজ করতে দিত না। কেন এমন পাগলামি করছিস? ওটা অতিথির নাম দিয়ে শুরু করেছিস বলে। একটা হয়নি, অন্যটা দিয়ে হবে। তবু এসব ঝামেলায় নিজেকে জড়াস না ভাই। বাবার মতো মানুষের সমঝোতা চাচ্ছে, তাহলে বোঝ তোর সিদ্ধান্তগুলো কতটা মারাত্মক। এমন করিস না ভাই। কথাগুলো বলে মাহাদের হাত ধরল ফুয়াদ। তবু ভাইয়া। বলতেই মাহাদকে থামিয়ে দিল ফুয়াদ। দেখ, আজ যদি রেজওয়ানের জায়গায় তিথির, সাত কিংবা আমি থাকতাম, তাহলে তোর ভালো লাগতো? আর তিথির এখন অসুস্থ। আগে ওকে সুস্থ করে তোল, তারপর সব বিষয়ে চিন্তা করে যাবে। ফুয়াদের কথা শুনে কামরান সাহেব এবং মাহাদ দুজনেই চুপ হয়ে গেল। কথাগুলো ফুয়াদ মিথ্যে বলেনি। তিতিরের যা অবস্থা, তাতে ওকে যদি কেউ অতিথির নাম বলে ডাকে তাহলে ও সহজেই তার কাছে যাবে। একবারও নিজের চিন্তা করবে না, ভাববেও না সেখানে তার জন্য কোনো বিপদ রয়েছে কিনা। এই তিন পুরুষ যখন তিতিরের সেফটি নিয়ে চিন্তিত, তখন তিতির ছোট বাচ্চাদের মতো মাহাদের কোমর জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমে মগ্ন। কিন্তু এই তিনটে পুরুষ জানে না সে পার্থ রায়ের লাগাম এই ঘুমন্ত নারী তিতিরের হাতেই বাঁধা রয়েছে। স্নিগ্ধ সকালের আলোক রশ্মি এসে ঘুমন্ত রমণীর মুখ আলিঙ্গন করছে। ঘুমের ভেতরই নারী ডিন্নড়ে চড়ে ওঠে। এসির ঠান্ডা হাওয়ায় বেশ গুটিসুটি মেরে পড়ে রইল ঘুম কাতর নারীটি। মাহাদ ওয়াশরুম থেকে এসে এমন অবস্থায় তিতিরকে দেখে খানিকক্ষণ চুপ করে ওর পাশে বসে রইল। গতরাতের কথাগুলো ভাবতে লাগলো মাহাদ। বেশ রাত করে এসে ঘুমিয়ে পড়েছিল। তিতির যে কখন উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল সেটা মাহাদ জানতেই পারেনি। মাথায় হঠাৎ করে প্রচুর ব্যথা করতে শুরু হলে ও নিচে বসে কাতরাতে থাকে। তিতিরের হালকা মৃদু শব্দ কারো কর্ণকুহরে না পৌঁছালেও গোলাপের কানে তা পৌঁছে যায়। চোখের নিমিষে সে তিতিরের কাছে গিয়ে হাজির হয়। তারপর গলার রব তুলে শব্দ করতে মাহাদ জেগে যায়। নিজের কাছে তিতিরকে না দেখে ধরফর করে উঠে বেলকানিতে গিয়ে তিতিরকে ওই অবস্থায় দেখে। ওকে ওখান থেকে তুলে এনে মেডিসিন খাওয়ায়, তারপর কপালে ম্যাসেজ করতে থাকে। শেষ রাতের দিকে মেয়েটা ঘুমিয়ে পড়ে, কিন্তু মাহাদ আর ঘুমোতে পারেনি। সাদ ফজরে উঠে বাবার সাথে সালাত আদায় করে রুম থেকে বের হয়ে গেছে। তার টিউশন আছে, তাই চলে যেতে হয়েছে। কথাগুলো ভাবতে ভাবতে তিতিরের পাশে শুয়ে কেবল চোখ দুটি বন্ধ করেছে। আর এমন সময় তিতির মাথার যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে। মাহাদ চোখ খুলেই দেখে তিতির কই মাছের মতো ছটফটাচ্ছে মাথার যন্ত্রণায়। এই তিতির, কি হলো তোমার? আবার মাথা ব্যথা করছে? বলে মাহাদ তিতিরের কপালে ম্যাসেজ করে দিতে লাগলো। না, তাতেও কিচ্ছু হয় না। মাহাদ ফোনটা হাতে নিয়ে দ্রুত ডাক্তারকে কল দিয়ে বলল এক্ষুনি বাসায় আসতে। তিতিরের মাথার যন্ত্রণা বেড়েই চলল। বাসার প্রায় সবাই রুমে এসে ভিড় জমিয়েছে। তিতিরের অবস্থা খারাপের দিকে চলে গেল। প্রায় 15 মিনিট পর ডাক্তার এসে তিতিরকে চেক আপ করতে লাগলো। তারপর দেরি না করে একটা ইঞ্জেকশন পুশ করলো। পরিস্থিতি অনেকটা সামাল দিয়ে ডাক্তার বলল,
কয়েক মিনিট পর ঘুমিয়ে পড়বে, তারপর মেডিসিন ওর কাজ করতে শুরু করবে। ডাক্তারের কথা শুনে হাঁপ ছেড়ে রুম থেকে অনেকে বের হয়ে গেল। এবার ডাক্তার খুব কঠিন কথা বললেন। মাহাদয়, আপনার স্ত্রীর অবস্থা আগের থেকে জটিল হয়ে পড়েছে। তার বাঁচার কোনো আশা ছিল না। হায়াত আছে বলেই হয়তো এত কঠিন পরিস্থিতিতেও সে টিকে আছে। তুমি যদি পারো ওকে দেশের বাইরে নিয়ে যাও। আর দেশের বাইরে নিয়ে গেলেও হয়তো কিছু হবে না। আমার মাথাতেই আসছে না কি করব। তার চিকিৎসায় এখনই মেডিসিন বেশ কাজে লাগছে, আবার একটু পরে বিপরীত প্রতিক্রিয়া শুরু করে দিচ্ছে। মাহাদ ডাক্তারের কথায় কঠিন হয়ে দাঁড়িয়ে রইল। মুখ দিয়ে আর একটা কথাও বের হলো না। ডাক্তার আরও ঘন্টাখানেক দেরি করে চলে গেল। মাহাদের আর অফিসে যাওয়া হলো না। সারাদিন তিতিরের পাশেই কাটিয়ে দিল। 7 দিন পর ডক্টর ওয়াহিদ তার স্ত্রী আর সন্তানকে নিয়ে বাংলাদেশ এসেছে কয়েক ঘন্টা আগে। আসমা গত 8 দিন ধরে ভেবে গেছে আপা খুব অসুস্থ, সেটা বাবা ওয়াহিদকে জানায়নি। তাহলে কে আপার খবর ওয়াহিদকে দিয়েছে? অনেক আকার ইঙ্গিতে স্বামীর কাছে কথাটি তুলেছে, কিন্তু বারবারই কথার প্রসঙ্গ পাল্টিয়েছে ওয়াহিদ। আপার অপারেশনের পর ভাইজান জানিয়েছিল আপা নাকি ঠিক আছে। তাহলে এমন কি হলো যার জন্য এত দ্রুত দেশে আসতে হলো? একমাত্র আপার সাথেই আসমার যোগাযোগ হতো। ভাইজানের নাম্বারে কল দিতে ওর অস্বস্তি হয়, তাই আর কখনো কল দেওয়া হয়ে ওঠেনি। আপার নাম্বারটাও বন্ধ। এসব কথা ভাবতে ওয়াহিদ আবার রেডি হয়ে কোথায় জানি বের হয়ে গেল। এদেশে আগে কয়েকবার এসেছিল বিভিন্ন কাজে, তাই ঢাকা শহর খুব ভালো করে চেনে ওয়াহিদ। তাই আসমা কিছু না বলে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। তিতির এখন মোটামুটি ঠিক আছে, তবে ওর জেদটা বেড়ে গেছে। কোনো জিনিস যদি চায় তাহলে সেটা না পাওয়া পর্যন্ত সে ক্ষান্ত হয় না। আজও তেমন এক ঘটনা ঘটে ফেলেছে। রুমকি আজ বাসায় চলে যাচ্ছে, তাই ও রেডি হচ্ছিল আর ওর মেয়েকে নিয়ে রূপালী দাঁড়িয়েছিল। বাবুটা মায়ের কাছে যাবে বলে চিৎকার দিয়ে কাঁদছিল। রূপালী থামাতে পারছে না। সেটা দেখে তিতির কাছে গিয়ে শুধু বলেছে, বাবুটাকে আমাকে দিবেন ফুপু। রূপালী এমনিতেই তিতিরের উপর বেশ বিরক্ত। তার মধ্যে তিতিরের এমন বায়না শুনে খুব কড়া ভাষায় কথা বলল রূপালী। বাসার প্রায় সবাই শুনেছে কথাগুলো, কিন্তু কেউ কিছু বলেনি, কারণ রূপালী ও রেজওয়ানকে নিয়ে খুব চিন্তার ভেতর ছিল। তবে রুমকি অপায়া মেয়ে বলে নানান কথা শুনিয়েছে তিতিরকে। তিতির সেখান থেকে দ্রুত পায়ে নিচে নেমে আসতেই লাবিবা ওর হাত ধরে বলল, কই যাও তুমি? তিতির কোনো কথা না বলে এত জোরে একটা ঝটকানি দিয়েছে যে লাবিবা পড়তে পড়তে গিয়েও নিজেকে সামলে নেয়। তিতির দরজাতে যেতে দুটো গার্ড ওকে আটকালো, কিন্তু তারা ভয়ে তিতিরের গায়ে হাত দিয়ে আটকাতে পারল না। সেই সুযোগে ও বাহিরে চলে এসে মেয়ের কবরের পাশে বসে পড়ল। লাবিবাও পিছু পিছু এসে খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রইল। ঘন্টার পর ঘন্টা তিতির সেখানে বসে থাকে আর একটু পরপর চোখের পানি ফেলে। এমন দৃশ্য দেখে লাবিবাও ওকে ফেলে বাসায় আসতে পারেনি। রোদে দাঁড়িয়ে তিতিরের ফেরার অপেক্ষায় থাকে। কয়েকবার ওকে ডাক দিয়েছে, কিন্তু তিতির সেখান থেকে ফেরেনি। দুপুর গড়িয়ে বিকেল, তারপর সন্ধ্যাও পেরিয়ে গেছে, তবুও ওকে কেউ উঠাতে পারেনি। এর মধ্যে লাবিবা কয়েকবার বাসায় গিয়ে আবার ফিরে এসেছে। ছেলেকেও সে জানায়নি। এমনি টেনশনে থাকে ছেলে, তার থেকে ও এলেই না হয় ওকে নিয়ে ঘরে ফিরবে। মাহাদের অফিসে আজ বেশ ঝামেলা, কারণ কিছু গুরুত্বপূর্ণ ফাইলও খুঁজে পাচ্ছে না। নিজের হাতে সব লকারে রেখেছে, সেখান থেকে ফাইল কিভাবে উধাও হয়, তাই বাসায় সে কলও করতে পারেনি। ফুয়াদ বাসায় ফিরেছে এশার নামাজের ওয়াক্তে। এসে শরীর থেকে পোশাক খুলতেই নিধি এসে বলল, বাবা জানো, সেই দুপুর থেকে চাচি অতিথির কবরের পাশে বসে আছে। একবারের জন্য বাসায় আসেনি। দাদি সাদকে নিয়ে এখনো সেখানেই বসে আছে। ফুয়াদ প্রথমে কথাটা বিশ্বাস করল না। নিসা রুমে আসতে নিসাকে জিজ্ঞাসা করলে ঘটনাটা কি সত্যিই না মিথ্যা। পাগলের আবার 3 রাত বলে নিসা তাচ্ছিল্যের সাথে কথাটা বলল। মায়ের বয়স হয়েছে, এই রাত অবধি উনি এখানেই দাঁড়িয়ে আছেন। ওর নাটক করে না আসলেই পাগল, সেটা ভাবতে ভাবতেই আমি শেষ। নিসার কথা অনুযায়ী ফুয়াদ দেরি না করে ওই অবস্থায় বাসার বাইরে এসে দেখলো ওর মা সাদকে কোলে নিয়ে চেয়ারে বসে আছে। ফুয়াদ কাছে গিয়ে ওর মাকে বলল, ও কখন থেকে এখানে বসে আছে? লাবিবা চোখের পানি মুছিয়ে বলল, আমার এগুলো আর সহ্য হয় না। কেউ কাছে গেলেই তেড়ে উঠছে। আম্মা গিয়েছিল ডাকতে, কিন্তু কোনো কথাই বলেনি।
ফুয়াদ আর দেরি না করে তিতিরের কাছে গিয়ে দাঁড়ালো। তিথির এখানে কি করছো? তবু তিতির কোনো কথা বলে না, ওভাবেই বসে আছে। পাশে গোলাপও বসে আছে তিতিরের কোমর ঘেঁষে। ফুয়াদ লক্ষ্য করলো তিতিরের পাশে কয়েল জ্বলছে। মশা যাতে ওকে কামড় না দেয় তাই হয়তো মা এটার ব্যবস্থা করেছে। ফুয়াদ কেবল মুখ দিয়ে কথা বের করেছে এমন সময় তিতির চিৎকার দিয়ে বলল, আমি এখান থেকে যাব না বলছি না, কেন এক কথা বারবার বলতে আসেন? তিতিরের এমন কণ্ঠ শুনে ফুয়াদ আর দেরি না করে মায়ের কাছে এসে সাদকে কোলে নিয়ে বলল, বাবা কিছু খেয়েছো? সাদ আর কোনো কথা বলতে পারে না। ফুয়াদকে জড়িয়ে ধরে ফিকরে কেঁদে ওঠে। ফুয়াদও কিচ্ছু বলতে পারে না। এমন সময় মাহাদের গাড়ি বাসায় ঢুকলো। তড়িঘড়ি করে গাড়ি থেকে বের হতে সাদ গলা ফাটিয়ে বাবা বলে চিৎকার দিয়ে উঠল। মাহাদ সাদের কণ্ঠ শুনে পেছন ফিরতে দেখলো ওর মা চেয়ারে বসে আছে আর ফুয়াদ সাদকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মাহাদ দ্রুত ছেলের কাছে এসে ভ্রু কুচকে বলল, তোমরা এই সময় এখানে কি করছো? লাবিবা তিতিরের নাম উচ্চারণ করতে মাহাদকে আর কিচ্ছু বলতে হয়নি। মাহাদ ওর মেয়ের কবরের দিকে চেয়ে দেখল তিতির ওখানে বসে আছে। আল্লাহ বলে মাহাদ তিতিরের কাছে ছুটে গেল। তারপর প্রচণ্ড জোরে একটা ধমক দিয়ে বলল, এই তুমি এখানে কি করছো? আর কার হুকুমে তুমি এখানে এসে বসে আছো? মাহাদের চিৎকারে গোলাপ সহ তিতির কেঁপে ওঠে। একবার শুধু মাহাদের দিকে চাইলো, তারপর আবার মাটির দিকে চেয়ে ওভাবেই বসে রইল তিতির। এত জেদ ভালো নয় বলেই মাহাদ ওর হাত ধরে জোরে টান দিয়েই ওকে তোলে। এমন দৃশ্য দেখে সাদকে নিয়ে ফুয়াদ বাসায় চলে গেল। লাবিবা বেগমও যেন শান্তি পেল মনে। এখন মাহাদ সব সামলে নেবে, কিন্তু শেষে ওর গায়ে হাত তুলবে না তো। নানান দুশ্চিন্তা নিয়ে সেও বাসায় চলে গেল। এমনি অফিসের ঝামেলায় ও পাগল হয়ে গেছে। ওর 3টা ফাইল চুরি হয়ে গেছে। সিসি ক্যামেরা দেখেও কোনো সমাধান হয়নি। তার ভেতর বাসায় এসে আবার এমন দৃশ্য। মনে হচ্ছে চোখের সামনে যা আছে সব কিছু ভেঙে তছনছ করে দেয়। শেষে তিতির আর মাহাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। মাহাদ শক্ত করে তিতিরের গলা চেপে ধরে। তিতিরের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতেই ও গলা ছেড়ে দিল। গোলাপ কখনো মাহাদের উপর কিছু বলে না, কিন্তু আজ সেও মাহাদের হাঁটুর উপর পা তুলে কিছু বোঝাতে চাইল। তিতির মাহাদের জীবনে আসার আগে যেমন ও উন্মাদ ছিল, ঠিক সেই রূপটা মাহাদের ভেতর চলে এসেছে। তিতিরকে টেনে হিঁচড়ে বাসায় আনতেই নিসার সম্মুখীন হয় মাহাদ। নিসা বাঁকা হাসি দিয়ে বলল, এভাবে আর কত? নিসার তাচ্ছিলের হাসি দেখে মাহাদ কিছু না বলে তিতিরকে নিয়ে ওর রুমে ঢোকে। এদিকে মাহাদের শরীরে কত যে কিল, গুদা, খামচি আর আঁচড়ের দাগ পড়ল সেটা বলা মুশকিল। তিতিরকে ফ্লোরে ধাক্কা দিয়ে মাহাদ বলল, আমি মরলে কি তুই শান্তি পাবি? কেন এমন করছিস? তোকে কতবার বোঝাবো বল? আমার নিজস্ব এই জীবনে তুই একমাত্র সম্বল। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচব? আমি এখানে থাকবো না, অতিথি যাব। কতক্ষণ আমাকে এইভাবে রাখবেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এবার গেলে আর ফিরবো না। তিতিরের কথাকে পাত্তা না দিয়ে মাহাদ দরজায় লক করে তিতিরকে নিয়ে ওয়াশরুমে গেল। তিতিরকে ফ্রেশ করে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে চুপ করে তিতিরের দিকে চেয়ে রইল। তারপর কি যেন ভাবলো। একে একদমই বিশ্বাস নেই। মাহাদ আর দেরি না করে ড্রয়ার খুলে কিছু ব্রেসলেট আর একটা চাবি বের করলো। বিয়ের আগে এসব অনেক পরতো মাহাদ। আজ এতদিন পর সেগুলো কাজে লাগবে হয়তো। হাতে ব্রেসলেট পরেই তিতিরের পালার সাথে নিজের হাতের ব্রেসলেট একদম চাবি মেরে দিয়ে বলল, এবার কোথায় যাবি? যা। তিতির বারবার চাবি খোলার চেষ্টা করে কিন্তু পারে না। শেষে ও মাহাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। মাহাদ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর তিতির কোনো কথা বলেনি, এমনকি রাতের কোনো খাবারও খায়নি। একটু রাত হলে কামরান সাহেব রুমে এসে দেখলো মাহাদ তিতিরকে ওভাবে নিজের সাথে বেঁধে রেখেছে। মাহাদের সাথে কিছু কথা বলে তিনি চলে গেলেন। আবার ফিরে এসে বললেন, সাদকে আমার কাছে নিয়ে গেলাম। মাহাদ শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সারাদিনের ক্লান্তি এসে মাহাদের শরীরে ভিড় জমালো। মাহাদ আবার কি যেন ভেবে তিতিরের ওড়না চাবির উপর দিয়ে শক্ত করে গিট দিল। তারপর নিশ্চিন্তে শুয়ে পড়তে ঘুমের সাগরে ডুব দিল। আর তিতির ওভাবেই বসে রইল। কিছু সময় চলে যাওয়ার পর তিতির এদিক ওদিক তাকাতে ফ্লোরের এক কোনায় কাঁচের টুকরো দেখতে পেল। সেদিন জিনিসপত্র ভেঙেছিল, সেটার অংশই হয়তো এখনো পড়ে আছে। হাত না নাড়িয়ে পা দুটো নেমে দিয়ে কাঁচের টুকরোটা কাছে টেনে
ওটা হাতে নিয়ে ওড়না কাটতে লাগলো আস্তে আস্তে, কিন্তু অসাবধানতায় একটা পোঁচ গিয়ে লাগে মাহাদের হাতে। সাথে সাথে মাহাদ চোখ মেলে তাকায়। তিতির নিজেও ভয় পায়। মাহাদ উঠে বসতেই দেখতে পেল ওর হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এই, তুই আবার এটা খুলতে ট্রাই করেছিস? তোর হাতে ওটা কি দেখা বলছে? তিতির সাথে সাথে ওটা ফ্লোরে ফেলে দিয়ে ভয়ে চুপসে গেল। মাহাদের এত রাগ উঠল যে নিজেই বাঁধন খুলল, তারপর চাবি দিয়ে তালা খুলে বলল, যা, খুলে দিয়েছে, এখন আমার চোখের সামনে থেকে সর। সকালে ঘুম থেকে উঠে যেন তোকে আর আমার বাসায় না দেখে। মাহাদের রাগী লুক দেখে তিতির ভয়ে ভয়ে উঠতেই মাহাদ তিতিরের হাত খপ করে ধরে এক হেঁচকা টান দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর শক্ত করে তিতিরের হাত দুটো ধরেই বলল, আমি চুপ থেকে বলে ভাবিস না আমি খুব সহজ সরল। আমার সম্পর্কে তোর ধারণাই নেই। এই হাত দিয়ে বিভিন্ন অপারেশনে 13 জনকে ক্রস ফায়ার করেছে, আর সেগুলো নিখুঁত হত্যা ছিল, যার জন্য আমার ঝুলিতে মেডেল উঠেছিল। আর সেই মানুষকে তুই তাচ্ছিল্য করিস? এত সহজে তোকে ছেড়ে দেব? তিতির ভয়ে কোনো কথা বলতে পারেনি, কিন্তু নিজের জায়গা থেকে মাহাদকে সরানোর বারবার চেষ্টা করতে লাগলো। মাহাদ তিতিরকে আর সেই সুযোগ না দিয়ে তিতিরকে নিয়ে মেতে উঠল আদিম খেলায়। মাহাদের কাটা অংশ থেকে রক্ত পড়ে তিতিরের শরীরে লেপ্টে আছে, সেদিকে মাহাদের কোনো খেয়াল নেই। সারাদিনের কষ্ট নিজ স্ত্রীর মাধ্যমে ভুলতে মেতে উঠল। যতটা আঘাত তিতিরকে করেছে এতক্ষণে তার থেকে শতগুণ আদরে ভরে তুলল তিতিরকে। মাহাদের আচরণ জানান দিল তিতির ছাড়া সত্যি সে অসম্পূর্ণ। মাহাদের প্রতিটা স্পর্শে তিতির যন্ত্রণাময় সুখ পেতে অস্থির হয়ে উঠল। সেও মাহাদের মাঝে নিজের সুখ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। দুজন না চাইতেও এমন মধুময় কাজে মগ্ন হয়ে উঠল। সকাল 10টা বাজে। তিতিরকে এক প্রকার জোর করেই রেডি করেছে মাহাদ। বাকি রাতটুকু তিতির আর ওকে শান্তিতে রাখেনি, ওকে আঘাত করেছে আর কেঁদেছে। মাহাদের সাথে এখনও কথা বলেনি। ওয়াহিদের সাথে দেখা করার জন্য মাহাদ তিতিরকে রেডি করছে। কাল থেকে ওয়াহিদ কয়েকবার যোগাযোগ করেছে। মাহাদ সাদকে ডেকে ওকেও রেডি করালো। এর মধ্যে তিতির রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামতে নিসাও ওর সাথে নামতে লাগলো। হঠাৎ গলা খাঁকারি দিয়ে নিসা বলল, শুনলাম মাহাদের সাথে নাকি অনেক মেয়ের অ্যাফেয়ার আছে। এইভাবে পাগলের সাথে আর কতদিন সংসার করবে বেচারা? পাগলের থেকে তো আর কম কষ্ট পাচ্ছে না। তিতির কথাগুলো শুধু শুনলো, কিন্তু কিছু না বলে বাসার বাহিরে এসে মাহাদের জন্য ওয়েট করতে লাগলো। একটু পর সাদার মাহাদ আসতেই তিতির আগে গিয়ে গাড়ির ডোর খুলতে মনে হয় শত শত বেলুন একসাথে এসে ওকে আলিঙ্গন করে উপরে উড়ে যেতে লাগলো। আশেপাশে শুধু বেলুন আর বেলুন। এমন দৃশ্য দেখলে কার না ভালো লাগে? তিতিরও ব্যতিক্রম হলো না এমন খুশি উপভোগ করার জন্য। খুশিতে লাফিয়ে উঠে ভেসে যাওয়া বেলুনগুলোকে ছোঁয়ার চেষ্টা করতে লাগলো। মায়ের এমন আনন্দ দেখে সাদও দৌড়ে গিয়ে বেলুনের মাঝে হারিয়ে গেল। আর মাহাদ এমন দৃশ্য ক্যামেরায় বন্দি করায় ব্যস্ত হয়ে পড়ল। এ যেন এক মুঠো ছুঁয়ে যাওয়া সুখের বৃষ্টি। ডক্টর ওয়াহিদ তার শিশুকন্যা ওয়াসিকাকে নিয়ে বসে আছে। মেয়েটার এখনও ঘুম ভাঙেনি। বুকের ভেতর একটা উত্তেজনা কাজ করছে ওয়াহিদের, কিন্তু কেন করছে সেটা সে নিজেও বুঝতে পারছে না। স্বামীর এহেন অবস্থা দেখে আসমা পেরেশানিতে বলেই ফেলল, দেখুন, এখন যা করেছেন করেন, কিন্তু ভাইজানের সামনে যেন এমন করবেন না, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। কারণ ভাইজান অত্যন্ত বুদ্ধিসম্পন্ন মানুষ, তার কাছে কোনো কিছু আড়াল করা যায় না। ওয়াহিদ একটু হাসার চেষ্টা করলো, কিন্তু কিছু বলল না। এমন সময় ওদের দরজায় কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দ শুনে ওয়াহিদ কিছুটা চমকিত হয়ে গেল। আসমা দেরি না করে রুম থেকে বের হতেই দেখল কাজের মেয়েটি ইতোমধ্যে দরজাটা খুলে দিয়েছে। আসমা প্রায় আধা দৌড়ে তিতিরের কাছে এসে ওকে ঝুড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে বলল, আপা কেমন আছেন? তিতির খুব একটা কথা বলল না। তিতিরের এমন ব্যবহারে আসমা একটু কষ্ট পেল, কিন্তু মাহাদ ওর সাথে কথা বলতে লাগলো। তিতিরের একঝোড়া চোখ কাকে যেন খুঁজছে। সাদ তো আসমাকে পেয়ে খুব খুশি। আসমা সাদকে কোলে নিয়ে মাহাদকে বসতে বলতেই গাড়ির ড্রাইভার হরেক রকম ফল আর মিষ্টান্ন নিয়ে হাজির। দরজা ওয়াহিদ তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। তিতিরের চোখ যায় ওয়াসিকার দিকে। মুখে হাসি ফুটিয়ে ওয়াহিদের কাছে যেতে ওয়াহিদ তিতিরকে সালাম দিয়ে ওয়াসিকাকে ওর কোলে তুলে নেয়। তিতির এত খুশি হয় যে এমন খুশি এই কম মাসে ওকে হতে আর দেখা যায়নি।
মেয়েটিকে আদর করতে ব্যস্ত হয়ে যায়। ওয়াহিদ মাহাদের কাছে এসে সালাম দিয়ে এক কাপড়ের সাথে গলা লাগিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। এই সুযোগে আসমা সাদকে নিয়ে তিতিরের কাছে চলে গেল। সাদও ওয়াসিকাকে দেখে খুব খুশি হলো। মনে হয় ওদের কাছে অতিথি ফিরে এসেছে। ওয়াহিদ তিতিরের দিকে একবার চেয়ে বলল, ওকে খুব খুশি দেখাচ্ছে না? মাহাদ তিতিরের দিকে চেয়ে মুচকি হেসে সম্মতি জানালো। ওয়াহিদ এবার আসল কথায় আসলো। মাহাত, আমি তিতিরকে একটু পরীক্ষা করতে চাই। ক্যালিফোর্নিয়াতে এমন কয়েকটা পেশেন্ট পেয়েছিলাম যার মধ্যে একজন সুস্থ করা সম্ভব হয়েছিল। ওয়াহিদের কথা কেড়ে নিয়ে মাহাদ শান্ত গলায় বলল, বাকি জনেরা? মাহাদের প্রশ্নে ওয়াহিদ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর মুখে বলে উঠল, বাকিরা অপারেশন থিয়েটারেই মারা গেছে। এমন কথা শুনে মাহাদের কলিজা অবধি কেঁপে উঠল। সে দ্রুত বলে উঠল, দরকার নেই ওরা সুস্থ হওয়ার। ও যেভাবে আছে ওইভাবে আমার কাছে বেশ আছে। সারা জীবনে যদি এইভাবে আমার সাথে থাকে তাহলে আমি এতেই খুশি। ওয়াহিদ মুখটা তুলে মাহাদের দিকে এক দৃষ্টিতে চেয়ে কিছু বোঝার চেষ্টা করলো। তিতিরের যা কন্ডিশন আর মাহাতকে ও যেভাবে হ্যারেস করে তাতে অন্য কেউ হলে অধৈর্য হয়ে উঠত। কতটা সহনশীল মাহাত। ওয়াহিদ দীর্ঘশ্বাস ফেলে মাথাটা সোফায় এলিয়ে দিয়ে বলল, কালোর মাথার যন্ত্রণা দেখেছিলেন তো? ওর যদি এমন আর কয়েকবার হয় তাহলে ওর অবস্থার পজিটিভভাবে নিতে পারবেন না। তখন ধরা হবে এক প্রকার বিনা চিকিৎসায় মারা যাবে। কথাগুলো বলে ওয়াহিদ চুপ করে রইল। মাহাদের মুখ থেকে আর কোনো কথা বের হলো না। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ প্রশ্ন করল মাহাদ, তোমরা হঠাৎ এই সময় এখানে? তিতিরের জন্য এসেছি। আমি তো কাউকে কল করে জানাইনি, খবর পেলে কিভাবে? ওয়াহিদ এ কথার জবাব না দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনি আসুন আমার সাথে, ওকে চেক আপ করি। ওকে চলো। বলে মাহাদ ওয়াহিদের পেছনে গেল তিতিরের কাছে। তিতির তখন ওয়াসিকাকে নিয়ে ব্যস্ত। আসমা মেয়েকে তিতিরের কাছ থেকে নিয়ে নিতেই তিতির মাহাদের দিকে ছলো ছলো চোখে চাইল। মাহাদ ওর কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ওয়াহিদ তোমার চেক আপ করো, তারপর আবার নিও। তিতির কোনো কথা না বলে চুপ করে রইল। এমন সময় মাহাদের ফোনে কল এলো। অফিসে কি যেন প্রবলেম হয়েছে। মাহাদ তিতিরকে ওদের কাছে রেখে দ্রুত অফিসে চলে গেল। মাহাদ চলে যেতেই আসমা ও সাদকে নিয়ে বের হলো রুম থেকে। সবাই চলে যেতে ওয়াহিদ তিতিরের কাছে বসে আদুরে গলায় বলল, তোমার কি হয়েছে তিতির? আমি বুঝতে পারছি না, এমন অবস্থায় তুমি ওকে কেমন করে খুঁজে নিলে? ওয়াহিদের কথা শুনে তিতিরের চোখের পানি ঝরঝর করে পড়তে লাগলো। ওয়াহিদের এত খারাপ লাগলো যে মনে হচ্ছে সব দোষ মাহাদের। সে তিতিরের খেয়াল রাখতে পারেনি, কিন্তু আল্লাহ যদি তাকে এই সুযোগটা দিত তাহলে এই মেয়েটিকে সে বুকের মধ্যে আগলে রাখত। তিতির, কিছু বলো। তিতির দুহাতে চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে বলল, ওয়াহিদ, আমি মনে হয় আর বাঁচবো না। আমার মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে। আমি দিনের বেশিরভাগ সময় অস্বাভাবিক থাকি। অস্বাভাবিক বলতে? আমার কিছু স্মরণে থাকে না। আমি মানসিক আর শারীরিকভাবে মাহাতকে টর্চার করি। পরে যখন বুঝতে পারি তখন না খুব খুব কষ্ট হয়। তবুও দেখেন, এসবের পরও ধৈর্য ধরে সব কিছু নীরবে সামনে যাচ্ছে। আর তাছাড়া মাহাতের অনেক বিপদ সামনে, আমি কিছুই করতে পারছি না। আমাকে বাসা থেকে বেরও হতে দেয় না। আমার পরিবারটা শেষ হয়ে যাচ্ছে। ওয়াহিদ সব শুনে অবাক হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতির মস্তিষ্ক এতটা শার্প থাকে কিভাবে? উফ তিতির, তুমি জেনে শুনে মাহাতকে এত কষ্ট দিচ্ছ কেন? ওর সাথে সব শেয়ার করতে পারতে। আমি চেষ্টা করেছি কিন্তু পারছি না। এমনি সে অনেক টেনশনে থাকে, তার ভিতর এত কিছু সে কিভাবে নেবে? কারণ সেও তো মানুষ। আমার একটা কাজ করে দিবেন? বলো। আপনার ল্যাপটপটা একটু নিয়ে আসবেন। এই রিল্যাক্স, এত টেনশন করতে হবে না। একটা কেন, আমি 100টা কাজ করতেও রাজি আছি। ওয়েট, আমি আসছি। বলে ওয়াহিদ উঠে চলে যেতে তিতির পেটে মাথা এলিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তারপর ওর ব্যাগ থেকে 2টা খাতা বের করে রাখলো। ওয়াহিদ আসার সময় কিছু মেডিসিন সহ নাস্তা নিয়ে এসে
তিতিরের সামনে রেখে আবার চলে গেল। কিছুক্ষণ পর ল্যাপটপ নিয়ে আসতেই দেখলো তিতির কার সাথে যেন ফোনে কথা বলছে। ওয়াহিদ কাছে আসতে এসে বসতে তিতির কল কেটে দিয়ে ওয়াহিদের হাতে খাতা ধরিয়ে দিয়ে বলল, এখানে সব লেখা আছে, আপনি সেই মোতাবেক কাজ করে দিন। হাতে সময় খুবই কম। আমি চাই না মাহাত কোনো কাজে হার মানুক। যে মাহাদের সাথে ঝামেলা করেছে তাকেও আমি খুব ভালো করে চিনি, কিন্তু আমি সময় নিচ্ছি আমার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য। সেটা আমি ঠিক করে দিব, কিন্তু কার সাথে এতক্ষণ তুমি কথা বলবে? আমার কলেজ লাইফের ফ্রেন্ড দীপু আর রেনুর সাথে। দীপু সচিবালয়ে খুব বড় পদে কর্মরত আছে, আর রেনু সাংবাদিকতা করে। আমার বেশিরভাগ কাজ ওরাই করে দিয়েছে। আপনি প্লিজ কাজটা করেন, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ এরপর হয়তো আমি আর এমন সময় পাবো না। তাই সময়টাকে কাজে লাগাতে চাই, আপনি দ্রুত করেন। বলে তিতির ওয়াহিদের দিকে চাইল। আরে আমি কি না বলেছি? আগে তুমি নাস্তাগুলো খেয়ে এই মেডিসিন খাও। তোমার যে মাথার যন্ত্রণা হয় তা থেকে দীর্ঘদিন তুমি মুক্ত থাকবে। তখন তোমার এই কাজগুলো করতে ইজি হবে। তিতির হঠাৎ দরজার দিকে চেয়ে দেখলো সাদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবা বাহিরে কেন, এখানে এসো। ওয়াহিদ তিতিরের কথায় সাদের দিকে চাইতে সাদ এসে মায়ের পাশে বসলো। তারপর নাস্তা দেখে বলল, মা আমি আপনাকে খাওয়াই দিই। তিতির মুচকি হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। সাদ মায়ের সম্মতি পেতে তার মায়ের মুখে চামচ ভর্তি পায়েস তুলে দিল। মা ছেলের এমন গভীর সম্পর্ক দেখে ওয়াহিদ মুচকি হেসে বলল, তুমি আসবে বলে আমি পায়েসটা নিজ হাতে রান্না করেছি, ভালো লেগেছে। মাশাআল্লাহ। বুঝলে তিতির, মানুষ মস্তিষ্ক মিষ্টি জিনিস বেশি পছন্দ করে, তাই তোমার মস্তিষ্ককে খুশি করার চেষ্টা আর কি। ওয়াহিদ কথাগুলো বলে সাদের হাতে মেডিসিন দিয়ে বলল, এগুলো মাকে খাওয়াই দাও। ওয়াহিদ কাজে লেগে পড়ল। পাসওয়ার্ড দিয়ে ইমেল ঢুকেই দেখলো তিতির সপ্তাহখানেক আগেই ফুয়াদের অফিসে একটা ছুটির দরখাস্ত করে ইমেইলে পাঠিয়েছে। ফুয়াদকে নিয়ে এত টেনশন কেন সেটা কিছুতেই বুঝতে পারল না ওয়াহিদ। এমন সময় তিতির ফুয়াদকে কল দিল। ফুয়াদ কল রিসিভ করতেই তিতির বলল, ভাইয়া আমার শরীর খুব খারাপ লাগছে, আমি আসমাদের বাসায় আছি, আপনি এখানে এসে প্লিজ আমাকে বাসায় নিয়ে যান। তিতির তিতির বলতে কল কেটে দেয় তিতির। ফুয়াদ বেশ চিন্তায় পড়ে যায়। তিতিরকে মনে হলো সুস্থ স্বাভাবিক, এমনভাবে ও কতদিন থেকে যে কথা বলেনি সেটাই মনে নেই ফুয়াদের। কিন্তু মাহাতকে কল না দিয়ে আমাকে কেন কল দিলে? মাহাত মনে হয় বিজি আছে। ফুয়াদ গাড়ি থেকে নেমে ড্রাইভারকে অফিসে ব্যাক করতে বলে একটা সিএনজি নিয়ে তিতিরের দেওয়া তথ্য মতে আসমার বাসার দিকে রওনা হলো। এরপর তিতির ওর শ্বশুরকে কল দিল। আজ কামরান সাহেব তেমন একটা বিজি থাকবেন না, তাই এই দিনটাকে কাজে লাগালো তিতির। কল রিসিভ করতে তিতির সালাম দিয়ে বলল, বাবা আমি তিতির। এই অসুস্থ শরীর নিয়ে তুমি কই গেছো? বাবা আপনার কাছে আমার একটা আবদার ছিল। আপনি আমার বিষয় সবই জানেন, এতদিন ধরে আমার সাহায্য করেছেন। জানি না আগামী দিনগুলোতে আমি থাকবো কি না। আপনি যদি পারেন তাহলে আমার বাবার সাথে একটু দেখা করে আসেন। আমি বলতে পারতাম, কিন্তু আপনি তার সাথে দেখা করতে গেলে তিনি অনেক খুশি হবে। আমার এই শেষ অনুরোধটুকু রাখবেন প্লিজ। কথাগুলো বলেই তিতির চুপ হয়ে গেল। কামরান সাহেব কথা বলতে পারলেন না। তিনি নীরবে কলটি কেটে দিলেন। মনের আকাশে যেন একরাশ মেঘ জমেছে। সেই মেঘ কিছুক্ষণের ভেতর বৃষ্টি হয়ে ঝরতে লাগলো। মোটামুটি সব কাজ সেরে ওয়াহিদ আর সাদকে নিয়ে বের হয়ে গেল তিতির। আর আসমাকে বলল, ফুয়াদ আসলে যেন বলে তিতির বাসায় ব্যাক করেছে এবং তাকে জলদি বাসায় যেতে বলেছে। চৈত্র মাসের শেষ সপ্তাহ চলছে। গাছের ডাল নতুন পাতায় ভরে উঠেছে। আকাশের কোণে মেঘ জমেছে। এই বুঝি বৃষ্টি নামলো বলে। একটু পর বৃষ্টি সত্যিই নেমে গেল। পুরো দিন ওয়াহিদকে নিয়ে অনেক কাজ করেছে তিতির। মাহাত অনেকবার কল দিয়েছে, কিন্তু তিতির বারবারই কল কেটে দিয়েছে। একদিনের কষ্টে যদি সারা জীবন সুখ পাওয়া যায় তাহলে সেই কষ্ট বরণ করাই বেটার। রেনুর বাসায় মাগরিবের নামাজ পড়ে বের হয়েছে তিতির। তিতির সাদকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আছে, আর ওয়াহিদ ড্রাইভ করছে। তিতিরের তথ্য মতে এক বাসার গেটে এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে দারওয়ানের কাছে এসে ওয়াহিদ বলল, আপনার স্যারকে বলেন অফিস থেকে লোক এসেছে। দারোয়ান তার মালিকের সাথে যোগাযোগ করে অনুমতি নিয়ে বাসায় ঢুকতে দিল তাদের। ভেতরে ঢুকতে একটা ছেলে এসে তাদের বসতে বলে উপরে চলে গেল। তিতির ব্যাগ থেকে রুমাল বের করে সাদের মাথা মুছে দিতেই পার্থ রায়ের আগমন ঘটল।
পার্থ দেখল ফুল পর্দা করা একটা মেয়ে বসে আছে, সাথে একজন বিদেশি নাগরিক। কিন্তু শিশু বাচ্চাটির দিকে চোখ পড়তে সে বিস্মিত হলো, কারণ এটা মাহাদের সন্তান। ম্যাগাজিন জগতে ছেলের সাথে কিছু পিক আছে মাহাদের। তাছাড়া মাহাদের ডিটেলস সব কিছুই জানে পার্থ, কিন্তু ওর ওয়াইফ সম্পর্কে তেমন কিছু জানতে পারেনি। তাহলে এটা মাহাদের ওয়াইফ? সাথে এটাকে ব্যাটাকে ভাবতাম দম আছে, কিন্তু এখন তো দেখছি ও পুরুষই না, নিজে না পেরে বউকে পাঠিয়েছে। আজও ব্যাপার, দেশের আর উন্নতি হলো না। পার্থ সামনে আসতেই তিতির ওর দিকে চাইল। পার্থের চেহারায় অনেক উন্নতি হয়েছে, দেখতে বড় বিজনেসম্যানের মতোই লাগছে। এমন সময় খুব সুন্দর করে একটা মেয়ে এসে পার্থের সাথে দাঁড়ায়। শরীরের পোশাক দেখে মাথা নিচু করলো তিতির। এটা শাড়ি না মশারি? শরীরের সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রাচী, ইনিকে জানো? আমার প্রতিপক্ষ মাহাদ নামের যে একজন ছিল না, ইনি তার ওয়াইফ। আপনার নাম কি আমি জানি না, তবে আপনাকে একটা জিনিস দেখানোর আছে। বলে পার্থ টিভিটা অন করলো, আর তাতেই তিতির দেখতে পেল ফুয়াদের অফিসের গাড়িটা জব্দ করা হয়েছে। ফুয়াদের নামে মামলা করা হয়েছে, কারণ তার গাড়িতে কোটি কোটি টাকার কোকেন ধরা পড়েছে। সাথে দেখা যাচ্ছে অন্য একটা বাড়ির সামনে কামরান সাহেবকে চলাফেরা করতে। বাবার ক্ষমতার জোরে ছেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে স্মাগলারের বিজনেস করছে, তাও সরকারি গাড়িতে। ওয়াহিদ এসব দেখে বিস্মিত হয়ে গেল। কতটা নিখুঁত খেলা খেলেছে পার্থরাই। একে মানুষ বলবে না পশু বলা যাবে। নিজে লজ্জা আসতে পারেনি, তাই স্ত্রীকে পাঠিয়েছে। এমন বেলজ্জাহীন স্বামীর কাছে আপনি থাকেন কি করে মিস? মুখের কথা শেষ না হতেই তিতির রেগে গিয়ে দ্রুত এসে পার্থর গালে একটা চড় বসিয়ে দিয়ে শার্টের কলার চেপে ধরে বলল, তুই এত নিচে নেমে গেছিস, আর আমার বরকে তুই তোকারি করে কথা বলার তুই কে? হ্যাঁ, তোর পাওয়ার বেশি লম্বা হয়ে গেছে, একদম গোড়া থেকে তোরে ছেটে ফেলবো। চোখের সামনে এত দ্রুত যে এমন একটা ঘটনা ঘটবে সেটা কেউ ভাবতে পারেনি। তিতিরের থাপ্পড়ে প্রাচী সহ পার্থ দুজনে হতবাক হয়ে যায়। এই মেয়ে ছাড়ো, বলতেই তিতির হেঁচকা একটা টান দিয়ে পার্থকে ছেড়ে দেয়। বাসা ভর্তি কাজের মানুষের সামনে এমন ব্যবহারে পার্থ ভীষণ লজ্জা পেয়ে রেগে যায়। রাগে সেন্টার টেবিলে একটা লাথি মেরে বলে, আমার গায়ে হাত তোলা, এই পাথর শরীরে আঘাত করা, তোমার স্বামীকে যদি আমি দেউলিয়া না বানাইছি। কথাটা শেষ করতে পারেনি পার্থ, তার আগেই মুখের কথা কেড়ে নিয়ে তিতির বলে উঠল, তাহলে আমি প্রভাস রায়ের ছেলে নয়, পল্লবী রায়ের প্রথম সন্তান পার্থব রায়, যার ক্লাস 8 পড়ুয়া ছোট বোন হঠাৎ করে পুকুরের পানিতে ডুবে মারা যায়। এই তো তোমার পরিচয়। কি সঠিক বললাম তো? পার্থের মেজাজটা এবার একটু বেশি খারাপ হয়ে গেল। পার্থ কারো পিছনে পড়লে তার অতীত বর্তমান সব কিছুই যাচাই করে, কিন্তু এই মহিলা দেখছি তার থেকেও এক ধাপ এগিয়ে আছে। পার্থ প্রায় জ্ঞানশূন্য হয়ে তিতিরের উপর চড়াও হতেই সাদ দৌড় এসে পার্থের পা দুটি জড়িয়ে ধরে কেঁদে উঠল। আঙ্কেল, আমার মা খুবই অসুস্থ, তাকে আর বকবেন না। কিন্তু প্রাচী সোজা কোনো কথা না বলে তিতির গায়ে হাত তুলতে ওয়াহিদ ওর হাতটা শক্ত করে ধরে চোখ মুখ কঠিন করে বলল, দুইজনের মধ্যে তৃতীয় জনকে একদমই মানায় না। আপনার হাজবেন্ড ইচ্ছে করে এতগুলো অন্যায় কাজ করেছে, কই তাকে তো নিষেধ করেননি। আমার তো মনে হয় আপনার হাজবেন্ড সব কথাই আপনার সাথে শেয়ার করে। কথাগুলো বলে ওয়াহিদ প্রাচীর হাত ছেড়ে দিয়ে সাদকে টেনে তুলে বলল, সাদ, তোর মা একজন স্ট্রং ও দায়িত্বশীল মানুষ। তোমাকে পেটে নিয়ে ও জীবনে যেই লড়াই করেছে, তার কাছে এই সমস্যাগুলো অত্যন্ত তুচ্ছ। আপনি এখনই আমার বাসা থেকে বের হয়ে যান, না হলে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। আপনার শ্বশুরের মতো মন্ত্রী আমার পকেটে 2-4টা সবসময় থাকে। মেয়ে মানুষ বলে বেঁচে গেলেন, এখনই বের হয়ে যান। আর প্রস্তুত থাকেন, আমি আজ থেকে ঠিক কি করি আপনার পরিবারের সাথে। সন্তান মারা গিয়ে দেখি শিক্ষা হয়নি আপনার। কথাগুলো বলে পার্থ তিতিরের দিকে চেয়ে দেখল ওর চোখ দিয়ে পানি ঝরছে। পার্থর কথাটি নিতে পারেনি তিতির। যে মানুষ তার মুখের উপর কোনোদিনও কোনো কথা বলেনি, আর সেই মানুষ আজ এমন করে কথা বলছে। মাথার ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে, চোখ দুটি ঝাপসা হয়ে যাচ্ছে। নিজের ভেতর পরিবর্তন হচ্ছে দেখে তিতির বড় বড় নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ওয়াহিদ, আমাকে এখান থেকে দ্রুত নিয়ে চলুন, এখানে থাকলে আমি আর বাঁচবো না। ওয়াহিদ তিতিরের হাত ধরে ওকে সঙ্গে সঙ্গে সোফায় বসিয়ে দিয়ে প্রাচীকে অস্থির স্বরে বলে উঠল, প্লিজ আমাকে এক গ্লাস পানি এনে দিন, ওর অবস্থা খুব একটা ভালো নয়। প্রাচীয় পরিস্থিতি দেখে দ্রুত পানি আনতে বলল কাজের লোকটিকে। ততক্ষণে তিতির জ্ঞান হারিয়ে ফেলেছে।
মা মা বলে বারবার তিতিরকে ঝাঁকিয়ে চলছে সাদ। এই তিতির, তোমার কি হলো? ওয়াহিদ বলতে পার্থ এবং প্রাচী দুজনেই যেন আকাশ থেকে পড়ল। তিতির বলে প্রাচী পার্থের দিকে চেয়ে দেখল পার্থের চোখ দুটি দিয়ে জল গড়িয়ে টপ করে পড়ল। পার্থ দ্রুত মুঠোফোন বের করে ডাক্তারকে কল দিল। ওপাশে হ্যালো বলতে পার্থ উত্তেজিত কণ্ঠে বলল, ডক্টর, আপনি যেখানে থাকুন না কেন, আমার বাসায় এখনই আসেন। স্যার, আমার আসতে তো দেরি হবে, আমি অন্যজনকে পাঠাই। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি দ্রুত চলে আসেন। কথাটা বলে পার্থ তিতিরের দিকে চাইল। প্রাচী দ্রুত গিয়ে তিতিরের হিজাব খুলে দিতে পার্থ পরিতৃপ্ত চোখে তিতিরকে দেখতে লাগলো। কেই পার্থ? তিতির যখন ক্লাস 6-এ ভর্তি হয় স্কুলে, তখন থেকেই পার্থ ওকে পছন্দ করত। পার্থ তখন ক্লাস 8-এ পড়তো। পাক্কা 3 বছর তিতিরের পাছে ঘুরেছে। দুজনের ধর্ম আলাদা হওয়ার সম্পর্কটা আর তাদের জোড়া লাগেনি, কিন্তু পার্থের পাগলামি বেড়েই যায়। এর জন্য একদিন স্কুলের হেডমাস্টার অফিস কক্ষে নিয়ে পার্থকে বেদম মাইর দেয়। ভালো ছাত্র বিধায় টিচাররা ওকে স্কুল থেকে বের করে দেয়নি। তারপর সর্বোচ্চ রেজাল্ট নিয়ে স্কুল পাশ করে কলেজ লাইফে উঠে তবুও তিতিরের পাঁচ ছাড়েনি সে। তিতির তখন ক্লাস 8-এ পড়ে। পার্থর ছোট বোন প্রীতিলতা তিতিরের কাছের বান্ধবী ছিল। হঠাৎ সে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে মারা যায়। প্রীতিলতার মৃত্যুর পর পার্থকে তেমন আর দেখেনি তিতির। একদিন স্কুল থেকে ফেরার পথে তিতিরের পথ আটকায় পার্থ। তারপর হাত ছোড় করে বলে, তুমি যা বলবা আমি তাই করব। আমার ধর্ম পাল্টাবো, তবুও তুমি আমাকে ফিরিয়ে দিও না। শেষে তিতিরের পা ধরে পার্থ। সেদিন তিতির কিচ্ছু বলতে পারেনি। ওর বাসার পরিস্থিতি ভালো হলে হয়তো ওদের সম্পর্কটা অন্যরকম হতো। বাসায় যখন তিতির ফিরে তখন ওর এক বান্ধবী পার্থ আর তিতিরের ব্যাপারে সব কিছু ভুলে দেয় ওর মা আদরিকে। তারপর সেদিন আদরি তিতিরকে এতই মারে যে ও 9 দিন বিছানা থেকে উঠতে পারেনি। অন্যদিকে পার্থর পরিবারের কাছেও পার্থের এমন পাগলামো গোপন থাকে না। এমন একটা সন্তানকে হারিয়ে প্রভাস রায় পাগলপনা হয়ে গিয়েছে। তার ভেতর ছেলে আবার অন্য ধর্মের মেয়ের পিছে পাগল প্রায়। তাই তিনি ছেলেকে নিয়ে ইন্ডিয়াতে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাওয়ার একদিন আগে তিতিরের সাথে অনেক কষ্টে দেখা মেলে পার্থের। তখন পার্থ ওকে জোর হাত করে বলে, আমার জন্য অপেক্ষা করবে তুমি? তিতিরের প্রত্যুত্তর ছিল, কখনোই না। পার্থ সাথে সাথে বলেছিল, আমার মতো করে তোমাকে কেউ ভালোবাসবে না। আপনার সমান কিংবা আপনার থেকেও যদি বেশি কেউ আমায় ভালোবাসে তাহলে আমি বিয়ে করব, না হলে কোনোদিনও বিয়ে করব না। আপনাকে কথা দিলাম। সেদিনই শেষ কথা হয় ওদের। তারপর আর দেখা হয়নি তাদের। তিতির তার কথা রেখেছে। মাহাদের থেকে তিতিরকে কেউ কোনোদিনও ভালোবাসেনি কিংবা ভালোবাসতে পারবেও না। এমনকি তিতিরের নিজের মাও তিতিরকে এতটা ভালোবাসে না। আল্লাহ তিতিরের কাছ থেকে সব কেড়ে নিয়েছিল, কিন্তু তার বিনিময়ে মাহাদকে উপহার স্বরূপ ওর জীবনে পাঠিয়েছিল। এর থেকে উত্তম আর কি চায়? তিতিরের যখন সেন্স ফিরে তখন দেখে তিতির পার্থের রুমে শুয়ে আছে আর পার্থ তিতিরের পাশে মুখটা মলিন করে বসে আছে। তিতির, আজ তোমার শরীরে ধকল বেশি হয়ে গেছে, বাসায় চলো। বলতে ওয়াহিদের হাত চেপে ধরে পার্থ। ওকে নিয়ে যাবেন না প্লিজ, আমার ওর সাথে অনেক কথা আছে। তিথির, আমি মোটেও জানতাম না মাহাত তোমার স্বামী। জানলে আমি এমন একটা কাজ কোনোদিনও করতাম না। আমাকে ক্ষমা করে দাও। খুব কষ্ট দিয়েছো তুমি। আমি তোমার সাথে কোনো দিনে দেখা করতাম না, কিন্তু তুমি আমার কলিজায় আঘাত করেছো, তাই বাধ্য হয়ে এসেছি তোমার কাছে। আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে, ইচ্ছে করে এমন কিছু করিনি। প্রাচীকে জিজ্ঞাসা করো, এমন কোনো দিন নেই যে আমি তোমার কথা চিন্তা করি না। কত চোখে জল ফেলেছি আমি। তোমার বাবার কাছেও গিয়েছি, তিনি কোনো কথা বলেনি তোমার সম্পর্কে। কারো কাছে তোমার খোঁজ পায়নি, কিন্তু দেখো, যাকে এক পলক দেখার জন্য আমি পাগল ছিলাম সে আজ আমার সামনে হাজির। মাহাত কতই না সৌভাগ্যবান যে তোমাকে পেয়েছে। তোমাকে আর বলতে হবে না যে মাহাত তোমায় কতটা ভালোবাসে, কারণ তুমি কখনো কথার খেলাপ করো না। সত্যি হয়তো মাহাত তোমাকে আমার থেকে বেশি ভালোবাসে। আমার তোমাকে দেখার খুব শখ ছিল। পার্থ তোমার কথা এতই বলতো যে কি আর বলবো তোমায় আমি। এমনকি আমি নিজে ওকে বিয়ে করেছি তোমার দোহাই দিয়ে। এদিক থেকে আমি তোমার কাছে অনেক ঋণী। কথাগুলো বলতে বলতে তিতিরের কাছে এসে বসলো প্রাচী। তিতির চুপচাপ কথাগুলো শুনে চলছিল। ওর মাথায় এখন মাহাদের চিন্তা। মাহাদ বাসায় এসে না জানি কত ছটফট করছে। রাত 10টা। মাহাদ অস্থির হয়ে গেছে তিতিরের জন্য।
বাবাকে ওর গ্রামে পাঠানো, ভাইয়ার অফিসে আগে থেকে ছুটির ব্যবস্থা করা সহ রুমের ভেতর ল্যাপটপ নিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করা, এসব দেখে মাহাদের কাছে সব পরিষ্কার, এসব তিতিরের কাজ। তার বউ কবেই থেকে এত বুদ্ধিমান হলো? টিভিতে যখন ফুয়াদ আর কামরান সাহেবের ফাইল ফুটেজ দেখাচ্ছিল, তখনই ফুয়াদের অফিস থেকে নোটিশ আসে ফুয়াদ 7 দিন যাবৎ ছুটিতে রয়েছে। তাহলে সে কোকেন বিষয়ে কিভাবে জড়িত থাকতে পারে, তাও আবার অফিসের গাড়ি ব্যবহার করে? তাছাড়া ফুয়াদকে গাড়িতে পাওয়া যায়নি। উপরমহল থেকে মিডিয়ার সমস্ত যুক্তিকে দুর্বল করে ফেলে। আজ নিসা নিজে এসে মাহাদের রুমে বসে আছে। মাহাদকে বারবার বলছে, দেখ, ও বাসায় ফিরলে যেন ওকে কিছু বলিস না। ও যা করেছে আমাদের সবার ভালোর জন্যই করেছে। হঠাৎ নিসার এত পরিবর্তন কেন সেটা মাহাদ বুঝতে পেরেও চুপ করে আছে। তারপর মাহাদ ওকে জিজ্ঞাসা করলো, ওর সাথে তোর কথা হয়েছে? ডক্টর ওয়াহিদ ওর সাথে আছে, এই কিছু সময়ের মধ্যেই চলে আসবে। কথাগুলো বলে নিসা ওই রুমে চলে গেল। রাত 12টার দিকে কাক ভেজা হয়ে ছেলেকে বুকে নিয়ে বাসায় ফিরল তিতির। বাসায় তখনও কেউ ঘুমায়নি। ডাইনিং রুমে ঢুকে সবাইকে দেখলো, কিন্তু মাহাদকে দেখতে পেল না। আজ মাহাদ যে ওকে কি করবে সেটা ভাবতেই তিতিরের বুকটা ধুকপুক করছে। পার্থ ছাড়তেই যাচ্ছিল না, তাই এত লেট। সাদের রুমে এসে ঘুমন্ত সাদের মাথা মুছিয়ে দিয়ে পোশাক পাল্টিয়ে দিতেই লাবিবা বেগম এসে তিতিরকে বলল, তিথি, আমি করছি, তুমি একটু মাহাদের কাছে যাও, ছেলেটা ভীষণ রেগে আছে। তিতির সাদের কপালে চুমু খেয়ে রুম থেকে বের হয়ে রুমে এসে দেখলো মাহাদ দোলনায় গুটিসুটি মেরে বসে আছে। বাহিরে প্রচুর বৃষ্টি পড়ছে। সারা ব্যালকনিতে বৃষ্টির পানিতে স্রোত বয়ে চলেছে। তিতির বোরকাটা খুলে মাহাদের কাছে আসতে মাহাদ সেখান থেকে উঠে কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে সাদের রুমে গেল। গোলাপও পিছু পিছু চলে গেল সাদের কাছে। মাহাদকে দেখে লাবিবা বেগম ওর কাছে এসে হাত দুটো ধরে অনুরোধের স্বরে বলে উঠল, মাহাদাদ, ওকে যেন কিছু বলিস না। ওর শরীরের যে অবস্থা, তাতেও কি করে সেটাও নিজেও জানে না। জানিসই তো ওর মাথার সমস্যা। মাহাদ খেপে উঠে বলল, ওর মাথার সমস্যা? যার মাথার সমস্যা সে কিভাবে এত নিখুঁত কাজ করতে পারে? মা, যেখানে আমরা দিনরাত পরিশ্রম করে কোনো সমাধান করতে পারিনি, সেখানে কিভাবে এত তথ্য জানলো আর এক ছুটকিতে সলভও করে ফেললো? কোন ক্যাটাগরিতে বলবা ওর মাথায় সমস্যা হয়েছে? আর আজ ও কোথায় গেছে জানো? ওই পার্থ রায়ের বাসায়, যার জন্য এত কিছু আমাদের সমস্যা। মানুষ বলবে কি নিজে পারেনি বলে স্ত্রীকে টোপ হিসেবে ওর কাছে পাঠিয়েছে? আমার সম্মানও সব শেষ করে দিয়েছে। আমরা যেটা পারিনি বলে ও পারবে না সেটা তো সঠিক নয়। এখন রুমে যা, দেখ ও খাবার খেয়েছে কিনা। পুরো দিনও মেডিসিন নেয়নি হয়তো। যা ওর কাছে, আমি এদিকটাই সামলে নিচ্ছি। ছেলের মাথায় হাত বুলিয়ে মাহাদ চলে এলো রুমে। এসে দেখলো তিতির নেই। এদিক ওদিক ভালো করে খুঁজতেই তিতির ওয়াশরুম থেকে বের হতেই দেখলো মাহাদ ওকে খুঁজছে। তিতির মুচকি হেসে বলল, আমাকে খুঁজছেন? মাহাদ চমকে ওঠে তিতিরের দিকে চেয়ে কিছু না বলে বেডে গিয়ে শুয়ে পড়ল। আমি না থাকলে এই মানুষটা কিভাবে থাকবে? কথাগুলো ভাবতেই তিতিরের চোখ ছলছল করে উঠল। তিতির লাইটটা বন্ধ করে দিয়ে মাহাদের পাশে গিয়ে নিজের জায়গা করে নিতেই মাহাদ ওর ডান হাতটা বিছিয়ে দেয়। তিতির কোনো কথা না বাড়িয়ে পাশ ফিরে মাহাদের বাহুতে মাথা রেখে শুতে মাহাদ ওকে পেছন দিক থেকে জড়িয়ে ধরল। তিতিরও কাঁধে, মাহাদও কাঁধে নিঃশব্দে। মাহাদ ওর বাম হাত দিয়ে তিতিরের ভেজা চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়েই তিতির শান্ত গলায় পড়ল, মাহাদ, আপনাকে আমার অনেক কথা বলার আছে, কিন্তু এখন বলতে পারবো না। যদি আমি অপারেশনে মারা যাই তখন সব কিছু ফিকে হয়ে যাবে। কথাগুলো বলেই তিতির মাহাদের দিকে পাশ ফিরল। মাহাদ, আপনি কাঁদছেন কেন? মাহাদ আর কথা বলতে পারে না। তিতিরকে বুকের সাথে জড়িয়ে ধরে পাগলের মতন কিস করতে থাকে। তুমি আমাকে বারবার আঘাত করো তিতির। তোমার আঘাত করেছে আমি নিতে পারি না। কেন তো কষ্ট দাও আমাকে? এত নেগেটিভ চিন্তা কেন করো? মাথার উপর আল্লাহ থাকতে এত চিন্তা কিসের? ওরই সব সমাধান করে দিবেন। তিতির মাহাদের কথার জবাব না দিয়ে ওকে ভালোবাসার আলিঙ্গনে ভরিয়ে তুলল। তিতিরের মনে হচ্ছে আর মাহাদকে এসে এমনভাবে কাছে পাবে না, তাই যতটা পারছে মাহাদকে নিজের মধ্যে সুখ খুঁজে নিতে সাহায্য করছে। প্রিয়তমার ডাকে সাড়া না দিয়ে মাহাদ আর থাকতে পারল না। সেও তিতিরের সাথে যোগ দিল ভালোবাসা আদায় করতে। রাত 3টা। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে তিতিরের। শরীরে শক্তি পাচ্ছে না।
মাহাদ এক হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে তিতিরকে। মাহাদের বুকে হাত বিছিয়ে দিয়ে ওকে ঝাঁকাতে লাগলো তিতির। মাহাত মাহাত ওঠেন না, দরজা কেউ ধাক্কাচ্ছে। তিতিরের হাতের ঝাঁকুনিতে মাহাদ চোখ খুলে বলল, কি হয়েছে তোমার? কোনো সমস্যা হচ্ছে? তিতির হাত দিয়ে দরজা দেখিয়ে দিতেই মাহাদ ধরফর করে উঠে নিজেকে ঠিক করে দরজা খুলে দিতেই কুসুম ভয়ার্ত স্বরে বলে উঠল, নিশা ভাবি। পুরো কথা না শুনে মাহাদ দ্রুত পায়ে এগিয়ে গেল নিসার রুমের দিকে। গিয়ে দেখলো নিসা পেটের হাত দিয়ে চিৎকার করছে। নিসার নাক আর মুখ দিয়ে হালকা রক্ত ঝরছে। ফুয়াদ আর মাহাদ দুজনেই তাড়াহুড়ো করে নিসাকে হসপিটালে নিয়ে গেল। ডক্টররা সব কিছু চেক আপ করে জানালো নিসার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। দ্রুত সুস্থ কিডনি ট্রান্সফার না করলে ওকে সুস্থ করা যাবে না। এমন কথা শুনে পুরো পরিবারের উপর আকাশ ভেঙে পড়ল। নিসাকে ওখানে রেখে ফুয়াদ এসে ওর লকার থেকে টাকা বের করতে গিয়ে দেখলো টাকা নেই। এখানেই তো টাকা ছিল, কিন্তু টাকাগুলো কই? পুরো রুম তন্ন তন্ন করে খুঁজেও যখন পেল না, তখন তিতির কথাটা ফাঁস করলো। রূপালী ফুপু টাকাটা সরিয়েছে। এই নিয়ে বাসায় দফায় দফায় ঝগড়া হয়ে গেল রূপালী আর বাতাসি। রূপালী তিতিরকে অনেক অভিশাপ দিতেই বাতাসি এসে তিতিরকে বলল, তুই কি সত্য কথা কইতাছস? আয় মাইয়া, টাহাটা নিছে। রূপালীর অভিশাপ শুনে মাহাদ তিতির বলে একটা কঠোর ডাক দিল। মাহাদের এমন ধমকে তিতির সেখান থেকে বের হয়ে চলে গেল। মাহাদও বের হয়ে নিজের রুমে এসে কিছু টাকা নিয়ে ফুয়াদকে সাথে করে বাসা থেকে বের হয়ে গেল। নিসার অবস্থা খুবই খারাপ। ওর মা বাবা সহ সবাই এসেছে। 2 মেয়ে কেঁদে চলেছে। এখন দেশের যে অবস্থা খারাপ, তাতে যার তার থেকে কিডনি নেওয়া যায় না। শেষে ফুয়াদ বলল, আমারটা টেস্ট করেন, যদি হয় তাহলে আমিই দিব। অবশেষে লাবিবা সহ অনেকে টেস্ট করলো। এমনকি মাহাদও টেস্ট করালো, কিন্তু ম্যাচিং খেলো না। সবাই যখন অস্থির, তখন রজনী বলে উঠল, তিতির বাকি আছে, ওরে টেস্ট করাও। মাহাদ সাথে সাথে প্রতিবাদ করে উঠল। ওকে বাদ দিয়ে কথা বলেন ফুপু। আর কেউ কথা বলতে পারেনি এই বিষয়ে। দুপুরের দিকে কামরান সাহেব তিতিরের বাবাকে নিয়ে হসপিটালে হাজির হয়। সাথে ইভানও এসেছে। মাহাদ শুধু সম্মানের খাতিরে তাকে সালাম দিল, তারপর বাসায় ফিরে এলো। জামাইয়ের এমন ব্যবহারে এরশাদ কষ্ট পেলেও তা প্রকাশ করল না। হঠাৎ এরশাদ সবার সামনে প্রস্তাব রাখলো তাকে যেন টেস্ট করা হয়। যদি ফলাফল পজিটিভ আসে তাহলে সে নিজে কিডনি দিতে চায়। এরশাদের কথায় অনেকে বিস্মিত হয়ে গেল। অবশেষে ডাক্তারও তাকে টেস্ট করে দেখল এবং তার কিডনির সাথে পারফেক্ট ম্যাচ খেলো। ফুয়াদের জন্য এ যেন মরুর বুকে এক পশলা বৃষ্টির সমান। মেয়ের সাথে দেখা করার আগেই তিনি অনুরোধ করলেন যেন দ্রুতই অপারেশন করা হয়। মাহাদ বাসায় এসে দেখল তিতির বিছানা থেকে পড়ে গেছে। সাদ আর কুসুম চিৎকার দিয়ে ডাকছে সবাইকে। বাসায় কেউ নেই, ও ঘরে শুধু রেজওয়ান ছিল। রাতিশা তাকে নিয়ে তিতিরের কাছে এসেছে। রেজওয়ান ফোন বের করে ডাক্তারকে কল দিতে ব্যস্ত। তিতিরের হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে। মাহাদের পুরো শরীর মনে হয় ঠান্ডা হয়ে গেছে। তারপরও সে এই অবস্থায় সিপিআর করতে শুরু করলো। বুকের বাম পাশে হৃৎপিণ্ড যেখানে থাকে সেখানে এত জোরে চাপ দিতে লাগলো যে মনে হলো মিনিটে 120 বার করে চাপ পড়ছে তিতিরের বুকে। মাহাদ এতই জোরে চাপ দিচ্ছে যে প্রতিবার চাপে তিতিরের বুকের খাঁচা 2 ইঞ্চি করে ডেবে যাচ্ছে। এতেও যখন কাজ হলো না, তখন মাহাদ কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে লাগলো। তিতিরের মুখের সাথে মুখ লাগিয়ে এত জোরে জোরে শ্বাস দিল যাতে ওর ফুসফুসের শেষ প্রান্তে গিয়ে পৌঁছে যায়। এতে কাজ হয়েছে। তিতির জেগে ওঠে, শ্বাস নিতে শুরু করলো। ততক্ষণে ডাক্তার এসে তিতিরকে চেক আপ করেই বলল, আর যদি আপনার স্ত্রীকে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন না করাতেন তাহলে পেশেন্ট হয়তো মারা যেত। অভিজ্ঞ ব্যক্তি ছাড়া এটা কেউ করতে পারে না। মাহাদ ডাক্তারের কোনো কথার জবাব দিতে পারে না। সবার সামনেই তিতিরকে বুকের সাথে জড়িয়ে ধরে বড় বড় শ্বাস নিতে থাকে। ডাক্তার চলে যেতেই ওয়াহিদকে খবর দেওয়া হয়। ওয়াহিদ এসে তিতিরকে পরীক্ষা করে বলল, আর সময় নষ্ট করে ঠিক হবে না। আজ ওর অপারেশনটা আমি করতে চাই। আপনি মানসিকভাবে প্রস্তুত তো? ওয়াহিদের কথা শুনে মাহাদের বুক কেঁপে উঠল। এই বুঝি তিতির সারা জীবনের জন্য ওকে ছেড়ে চলে যাবে। শেষে অনেকটা ওয়াহিদের জোড়াজুড়িতে ডিসিশন ফাইনাল করা হয়। রাত 8:30। নিসার অপারেশন কাল হবে, আর আজ তিতিরের। চোখের সামনে ছোট ভাই ইভান, কত বড় হয়ে গেছে সে। ইভান এসে তিতিরকে সালাম দিয়ে পাশে দাঁড়িয়ে রইল। 2 ভাই বোনের কত কথা। সাদকে কোলে নিয়ে এরশাদ একটু দূরে দাঁড়িয়ে আছে। আজ সবাই তিতিরের কাছে এসেছে।
কত ভালো ব্যবহার সবার। বাবার চোখ ছলছল করে উঠছে তার। সবার দিকে একবার চেয়েই চোখ বন্ধ করেই তিতির বিড়বিড় করে বলল, আলহামদুলিল্লাহ, আমি সবাইকে ক্ষমা করে দিলাম এবং আল্লাহ আপনিও আমাকে ক্ষমা করে দিন। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরে যেতেই এবার স্পষ্ট স্বরে বলে উঠল তিতির, আমি যদি কারো মনে এইটুকু দুঃখ দিয়ে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার কিছু হয়ে গেলে আমার স্বামী আর সন্তানকে দেখবেন। আর কারোর সাথে কথা বলার সুযোগ দেয়নি ওয়াহিদ। হুইল চেয়ারে করে ওকে নিয়ে যায় অপারেশন থিয়েটারে। সাথে অবশ্যই মাহাদ ছিল। এটা তিতিরের শেষ ইচ্ছা, মাহাদ যেন ওর পাশে সবসময় থাকে। মাহাদ ছিল ওর পাশে। তিতির বারবার কেঁদে বলেছিল, আল্লাহ এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও। আমার স্বামীকে একটা কথা বলার আছে, আমার ছেলেটার জন্য হলো, আমাকে বাঁচিয়ে দাও। পাক্কা একটানা 8 ঘন্টা অপারেশন চলল। এই 8টা ঘন্টা মাহাদ তিতিরের ফেরার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছে। বাসার সমস্ত মানুষ, এমনকি ছোট্ট ফিহা অবধি তার চাচির জন্য অশ্রু বিসর্জন দিয়েছে। তবু তাদের প্রিয় মানুষটা ফিরে আসুক। 19 দিন পর তিতির আজ অনেকটা সুস্থ। দুপুরে আজ বাসায় খাবার আয়োজন করা হয়েছে। নিসাও সুস্থ। মাহাদের সাথে তার শ্বশুরের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এরশাদকে কথা দিয়েছে সে, তিতির সুস্থ হলেই তাকে নিয়ে শ্বশুর বাসায় যাবেন। এরশাদ বাসায় গিয়ে আদরির সাথে তিতিরকে কথা বলিয়ে দিয়েছে। আদরির আর কোনো মেয়ে না থাকায় হয়তো তিতিরকে কিছুটা হলেও মেয়ে ভেবেছে। দীপু, রেনু, ওয়াহিদ, আসমা সহ বাসার সকলে মিলে একসাথে দুপুরের ভোজন করতে ব্যস্ত। এখানে পার্থ এবং প্রাচীও এসেছে। পার্থের নজর ছিল মাহাদের উপরে। সত্যি মাহাদ তাকে খুব ভালোবাসে। স্ত্রীর প্লেটে ভাত বাড়িয়ে দেওয়া সহ লেবু পর্যন্ত চিপে ভাতের সাথে মিশিয়ে দিচ্ছে মাহাদ। বেঁচে থাকুক এমন পবিত্র ভালোবাসা। সন্ধ্যার আকাশে আধো আধো বাঁকা চাঁদ দেখা গিয়েছে। কাল থেকে পবিত্র মাহে রমাদান। মাহাদ এখনও বাসায় ফেরেনি। এমন সময় রাতিশা ওর বাবাকে নিয়ে তিতিরের কাছে এসে বলল, আন্টি, বাবা আপনার সাথে একটু কথা বলবে। রাতিশা কথাগুলো বলে চলে যেতেই রিজওয়ান ওর কোলে রাখা ব্যাগটা তিতিরের হাতে দিয়ে বলল, তিতির, কুয়াদের রুম থেকে টাকাটা মা নিয়েছিল। উনি লজ্জা দিতে পারছিলেন না, কিন্তু আমার তো লজ্জা নেই, কারণ তুমি তো আমার শালিকা হও। তিতির হাসি মুখে টাকাটা নিয়ে রিজওয়ানকে বলল, ভাইয়া আপনি কি আমাকে ক্ষমা করেছেন? রিজওয়ান বেশ কিছুক্ষণ ধরে তিতিরের দিকে চেয়ে তারপর মাথা নিচু করে বলল, তুমি আমার জন্য যা যা করেছো আল্লাহ তার প্রতিদান দিক। আমিন। ভাইয়া আমরা কিন্তু ঈদের পর ক্যালিফোর্নিয়াতে যাচ্ছি। আশা করা যায় আপনি আবার সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। রেজওয়ান বোঝে এখন সে জীবনে কি কি শাস্তি পাচ্ছে তার ভুলের জন্য। এখন আল্লাহ মাফ করলেই হয়। তিতির ফুয়াদের হাতে টাকা দিয়েছে। তিতিরকে কিচ্ছু বলতে হয়নি। ফুয়াদ সব বুঝতে পেরেছে। ফুয়াদ শুধু মুখ ফুটে একটা কথাই বলল, তিথির, তোমার বাবা তো আমার বিশাল ঋণের মধ্যে ফেলে দিয়েছে। ঋণ শোধ করার ব্যবস্থাও করে দিয়েছে। কথাটা বলেই তিতির রুমে এসে দেখলো বাতাসি বিবি মাহাদের কম্বলের নিচে বসে আছে। তিতিরকে দেখে বাতাসি মাহাদকে বলল, এই অসুস্থ বউডার তুই কেমনে কি? মাহাদ বাতাসির কথা বুঝতে পারল, কিন্তু তিতির বুঝতে পারেনি। মাহাদ বাতাসির জবাবে মুচকি হেসে কিছু বলতেই বাতাসি বলল, এই বয়সে সওয়াল পয়দা করতে পারো না, তোর বাপ আর ভাই বোন দরকার নাই। না, তো ছেলে একবার চান্স নিতে পারে। কি কাজে রাখতে হবে? মস্করা করস কেন? কইলাম তো এই বয়সে আর বউয়ের মতো পোয়াতে হইবার পারুম না। তিতির প্রচন্ড লজ্জা পেয়ে অন্যদিকে হতেই মাহাদ বলল, দিলে তো আমার বউটারও লজ্জায় ফেলে। এত সব কথা ট্রেনিং নিয়েছো কোত্থেকে বাতাসে? মনে হয় মুখ দিয়ে কথার ফুল ঝরে ছড়ে। এখন তো বউ পাইছস, বাতাসের আর ক্যাডাই খোঁজ লয়। আয় বুইরা হয়ে গেছি না, আয় তরে ভালো লাগবো না, থাক তুই যা যা, আই যাই। বলে বাতাসি মাহাদের রুম থেকে বের হয়ে গেল। বাহিরে গিয়ে উকি দিয়ে দেখলো সাদ সবার সাথে হাতে হাত মিলিয়ে জাকাতে মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় রাখছে। কাল থেকে রোজা, তাই প্রথম দিন থেকে জাকাত দেওয়া হবে গরিবদের। তিতির দরজা বন্ধ করে দিয়ে এসে কোমরে হাত দিয়ে বলল, আপনি সবাইরে বলে দিয়েছেন আমি প্রেগনেন্ট? মাহাদ দুহাত উপরে তুলে গা মোচড় দিয়ে উঠল। সেটা কি আর গোপন থাকে? আমার তো লজ্জা করে। ওলে বাবালে, আমার বউয়ের কোথায় লজ্জা করে? নাকে, মুখে না চোখে? যা কি বলেন, আমি কি এমন কথা বলেছি নাকি?
আমি ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করো না তো। বলে মাহা দুপুর হয়ে শুয়ে পড়ল। তিতির দ্রুত এসে মাহাদের হাতটা টেনে ধরে সোজা করে শুয়ে দিয়ে বলল, এভাবে কখনো শুবেন না, শয়তান সবসময় উপর হয়ে থাকে, তাই উপর হয়ে শোয়া ঠিক না। তাহলে চিৎ করে শোবো। না, ডান পাশ হয়ে হাতের উপর মাথা রেখে ঘুমানো উত্তম। কথাগুলো বলেই তিতির মাহাদের পাশে বসল। আচ্ছা, বুঝলাম। বলে মাহাত তিতিরের হাতটা নিয়ে ওর বুকের সাথে ঘষতে লাগলো। তারপর হাত আস্তে আস্তে ও নাভির কাছে নিয়ে যেতেই তিতির হাতটা ছট করে টান দিয়ে বলল, মতলব কি আপনার? কি করতে চাইছেন? হুম, বেশি কিছু না। ছেলে রুমে আসার আগে একটুখানি আদর হলেই চলবে। কথাগুলো বলেই তিতিরকে জাপটে ধরল মাহাত। এভাবেই ওদের মধ্যে খুনসুটি চলতে লাগলো। পরিশেষে একটা কথা আবারও প্রমাণিত হলো, ধৈর্যের মতন সুমিষ্ট ফল পৃথিবীতে আর একটাও নেই। যারা তার প্রভুকে বিশ্বাস করে সত্যপথে ধৈর্যের সাথে জীবন অতিবাহিত করবে, দিন শেষে তাদেরই জয় তার ঝুলিতে উঠে আসবে। ধৈর্যই একমাত্র সকল সমস্যা সমাধানের মূল। তো গল্পটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।